সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমার মনে হয় যে অনেকেই জানেন। এরকম ঘটনা বা এ ধরনের অসুস্থতা হয়তো কেউ অনেকেরই শুনে থাকার কথা। সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। আমাদের কম বেশি ভয় সবারই হয়, আমাদের অ্যাংজাইটি হয় এবং আমাদের অনেকের অ্যাংজাইটি একটু বেশিই থাকে। বাট অ্যাংজাইটিটা যখন খুব অতিরিক্ত মাত্রায় হয় তখন আমরা বলি যে অ্যাংজাইটির মধ্যে আর এখন নেই, এখন প্যানিকের মধ্যে ঢুকে গেছে, ভীতির মধ্যে ঢুকে গেছে, দুশ্চিন্তা থেকে আমরা ভয়ের মধ্যে ঢুকে গেছি। তো এই অতিরিক্ত ভয় যখন আমাদেরকে পেয়ে বসে তখন যে আমাদের কিছু উপসর্গ হয়, সেই উপসর্গগুলো কিছু মানে আমাদের ক্রাইটেরিয়া আছে, সেখান থেকে আমরা বুঝতে পারি এটাকে এখন প্যানিক অ্যাটাক বলা যেতে পারে। যদিও সারা পৃথিবীতে প্যানিক অ্যাটাকের ফলে কোনো মানুষ মারা যায়নি, কিন্তু যার হয় তার মনে হয় সে এক্ষুনি মারা যাচ্ছে, একেবারেই সত্যি সত্যি তার মনে হয় যে সে আর বাঁচবে না এবং অসম্ভব ভয় পেতে থাকে তখন। এখন আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে প্যানিক অ্যাটাক আসলে কি এবং প্যানিক অ্যাটাকের উপসর্গগুলো কি এবং এটা কিভাবে উপসর্গের সাথে, যেহেতু আমাদের একজন ডাক্তার সাহেবও আছেন, উনিও কিছু হয়তো কন্ট্রিবিউট করবেন, অবদান রাখবেন এই জায়গাটাতে, যে ওনারা ওষুধ দিয়েও কীভাবে এই রোগীগুলোকে বা এই মানুষগুলোকে তারা সেবা দিচ্ছেন। আর আমাদের আরেকজন আছে যে সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছে, ফিল্ডে কাজ করছে, বিদেশে আছে এখন। আমি পরিচয় করে দিচ্ছি দুজনের সাথে। একজন হচ্ছেন ডাক্তার এস.এম. আতিকুর রহমান। উনি হচ্ছেন একজন সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। উনি একজন মনোচিকিৎসক আর মনোবিদ্যা বিভাগে উনি আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আপনাকে স্বাগত। আরেকজন হচ্ছে সাবরিনা মাহমুদ। সাবরিনা এখন দেশে থাকে না, ও দেশের বাইরে আছে, ও পিএইচডি করছে। ও ছুটিতে এসছে, তো ছুটিতে আসলে সাধারণত এই অনুষ্ঠানে আসে। আমার মনে হয় কারো কারো চেনা মুখও মনে হতে পারে। তো সাবরিনা কাজ করছে এখন এখন সাইকোলজিস্ট হিসাবে, ও সাইকোথেরাপিস্ট হিসেবে তো কাজ করছেই, এবং ও যেখানে এখন রয়েছে হাঙ্গেরিতে, সেখানে ও মানে ওর পিএইচডি প্রায় শেষের দিকে, এবং ও সাইকোথেরাপিও করে যাচ্ছে। বাংলাদেশে ওর কিছু ক্লায়েন্ট আছে যাদেরকে সেবা দিচ্ছে। তো সাবরিনাকে আমরা পেলেই ডাকি। সাবরিনা, তোমাকে পেয়ে অনেক ভালো লাগছে। আর তোমার তো কাজের সাথে ট্রমা ভীষণভাবে মানে ওতপ্রোতভাবে জড়ানো, আমি যতটুকু জানি। তো তুমি বলছিলে যে ডক্টর আতিককে দিয়ে শুরু করতে, তারপরে তুমি ম্যানেজমেন্টটা নিয়ে বলতে পছন্দ করবে। সো আমি আপনার কাছে প্রথম আসি। ধন্যবাদ ম্যাডাম। প্যানিক অ্যাটাকটার সাথে আসলে আমরা কম বেশি সবাই পরিচিত। প্যানিক বললেই যে বিষয়টা চলে আসে আতঙ্ক বাংলায়। তো প্যানিক অ্যাটাক মানে আতঙ্কের আক্রমণ বা আতঙ্কগ্রস্ত হওয়া। এখন এটার যেটা হয় যে শারীরিক লক্ষণটা আগে চলে আসে, মানসিক লক্ষণটার সাথে সাথেই আসে বা সাইড বাই সাইড চলে আসে। যেমন শারীরিক লক্ষণের মধ্যে বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, শ্বাসরোধ হওয়া, দম বন্ধ হয়ে আসা, অথবা মনে হতে পারে যে তার মানে ব্যালেন্স হারিয়ে ফেলতেছে, সে মানে ঠিক দাঁড়াতে পারতেছে না, এরকম কোনো একটা অবস্থা হওয়া, শরীরে অতিরিক্ত ঘাম দেওয়া এবং দুর্বল লাগা, নিস্তেজ হয়ে পড়ে যাওয়া, এই লক্ষণগুলোর পাশাপাশি যেটা আসে যে আমি বোধহয় মারা যাচ্ছি। তো এই ফিলিংসটা যখন পাই তখন মানে প্যানিক অ্যাটাকটা কমপ্লিট আমরা বলি বা এই ইসে। তো এখন এটা অনেকভাবেই আসতে পারে, যেমন শারীরিক কিছু রোগের কারণেও হতে পারে, যেটার জন্য অবশ্যই মানে চেক আপটা দরকার হয়। যেমন হার্টের যে রোগগুলো আছে, সেই হার্টের রোগের লক্ষণ হিসাবে এই প্যানিক অ্যাটাক আসতে পারে। তারপর যাদের অ্যাজমার সমস্যা আছে, রেসপিরেটরি ইসের ব্যাপার, তাদের দেখা যাচ্ছে যে শুরুতে প্যানিক অ্যাটাক হতে পারে তার অক্সিজেন কমে যাওয়ার জন্য। তারপর থাইরয়েডের প্রবলেমের থেকেও হতে পারে, মানে হাইপার থাইরয়েডিজমে। এছাড়া আমরা যখন স্ট্রেসের মধ্যে দিয়ে যাই তখন এটা হতে পারে, এবং যখন আমরা বিষণ্ণতায় ভুগি তখন হতে পারে। আবার এগুলো সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র প্যানিক অ্যাটাক হিসাবেই আসতে পারে। যখন প্যানিক অ্যাটাক হিসাবে আসে আর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তখন আমরা প্যানিক ডিসঅর্ডার ডায়াগনোসিস করি। আর যখন এটা কোনো একটা রোগের সাথে থাকে তখন আমরা শুধু প্যানিক অ্যাটাক হিসাবেই মানে মাথায় রাখি যে তার এই রোগটা আছে এবং এর সাথে প্যানিক অ্যাটাকটা হচ্ছে। আচ্ছা, একটু এই জায়গাতে আমার নিজের আগ্রহের জন্য জানতে চাইছি, হয়তো রোগটাও আছে কিন্তু তার কিছু চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, তার ছোটবেলায় কিছু ঘটনা আছে যেটা আবার কন্ট্রিবিউটরি মানে অবদান রাখার পেছনে একটা
একটা কারণ হিসেবে আমরা যদি মনে হয় যে আমরা খুঁজে দেখব কিনা, সেরকম কি পাওয়া যায় যে রোগটা প্লাস তার কিছু অতীতের কিছু ঘটনা সেটাও অবদান রাখছে এই জায়গায়? হ্যাঁ, অতীতের ব্যাপার ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় যে আমরা বললাম যে স্ট্রেসে হয়, তারপর হচ্ছে তার ট্রমা, তো এক ধরনের স্ট্রেস যেটা তার মনে পড়ে বা তখন কিন্তু তার ফিজিওলজিক্যাল এই পার্টটা আসলে কি ফিজিওলজি বলতে শারীরিক শারীরিক লক্ষণগুলো হচ্ছে প্যানিক অ্যাটাক, হ্যাঁ, কিন্তু তার মেন্টাল ট্রমা থেকে শারীরিক এই লক্ষণগুলো আসতে পারে। সেটাই। যেমন আমার মনে আছে কোভিডের সময় আমি অনেক প্যানিক অ্যাটাক পাচ্ছিলাম আর কি। আমি তখন অনলাইনে সেশন দিচ্ছিলাম, তো একজন অল্প বয়স্ক একটা মেয়ে আমাকে বলছিল যে ছোট্টবেলাতে ওকে খুব রিপিটেডলি বাথরুমে বন্ধ করে রাখা হতো, এবং এরকম মাঝে মাঝে হতো যে বাথরুমের ভেতরে সুইচটা ছিল না, সুইচটা বাইরে ছিল। অনেকদিন মার মনে থাকতো না যে বাথরুমে উনি বন্ধ করেছেন, রাগ করে, কারণ তখন কাজের লোক টোক তো আমরা বিদায় করে দিয়েছিলাম। মা এত ব্যস্ত থাকতেন যে ওর দরজাটা খুলতেন না আর কি। সো সেই জন্য সেটা একটা কারণ হিসেবে আমি পেয়েছিলাম আর কি। যাই হোক, আমাদের একটা ফোন অপেক্ষা করে আছে, ফোনটা নিয়ে সাবরিনা তোমার কাছে আসি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো শুনবো হয়তো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি ডক্টর মেহতাব খানম ম্যাডাম বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু কথাটা একটু আস্তে শুনতে পাচ্ছি যে। আপনি কি ডক্টর মেহতাব খানম ম্যাডাম আমি বলছেন? বলছি, হ্যাঁ হ্যাঁ বলছি। আমি চট্টগ্রাম থেকে বলছি। আজকের বিষয়ে আমার একটা জিজ্ঞাসা রয়েছে, Sure, সেটা আমি please. যতটুকু সম্ভব শর্টলি বলার চেষ্টা করব। তো আজকের বিষয়টা তো প্যানিক। আমি বলতে চাচ্ছি, আমার একটা ফ্রেন্ডের ছেলে, ও এসএসসি এবং এইচএসসি দুটাতেই মোটামুটি ভালো রেজাল্ট করেছে। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আর একটু হ্যাঁ। জোরে শুনতে পারলে হ্যাঁ, ভালো হতো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যায়? শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, আমার এক ফ্রেন্ডের ছেলে এসএসসি এবং ফ্রেন্ডের ছেলে এখন খুব এইচএসসি ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। দুটোতেই ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, ও বাংলা মিডিয়ামে পড়া, তো বাংলা মিডিয়াম থেকে ও প্রাইভেট ডেন্টালে চান্স পেয়েছে। কিছুদিন আগে আমার ফ্রেন্ড বলল যে ও হঠাৎ করে নাকি ফেইন্ট হয়ে যায়। তো ডাক্তার সবকিছু রিপোর্ট দেখে বলল যে এভরিথিং ইজ ওকে, কিন্তু পড়াশোনার প্যানিকে সে এরকম হয়ে গিয়েছে। কারণ ও যেহেতু বাংলা মিডিয়ামে পড়া, বাংলা মিডিয়াম থেকে হঠাৎ করে ইংরেজি মিডিয়ামে এসে সে সেটাকে মানে নিতে পারছে না। তো এখন আমার প্রশ্ন হলো, এই ধরনের যে সমস্যাগুলো হয় আমাদের সমাজে, অনেক ছেলে পিলেরা মানে এরকম আতঙ্কে ভোগে বা পরীক্ষা আতঙ্কে ভোগে। তো আমার জানার ইচ্ছা যে মানসিক চিকিৎসা বিজ্ঞানে এগুলোর চিকিৎসা কি ধরনের আছে বা কি ধরনের প্রতিকার পাওয়া যায়, জানালে খুশি হব। ধন্যবাদ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ প্রশ্নটার জন্য। আমরা খুব সুন্দর একটা প্রশ্ন পেলাম, যেটা তুমি টাচ আপন করতে চাচ্ছিলে। ওনার তো ছেলে না, হ্যালো, বন্ধুর ছেলে। হ্যাঁ বন্ধুর ছেলে। আপনি কি লাইনে আছেন? আমার লাইনে। বন্ধুটার সঙ্গে আমার 30 বছরের সম্পর্ক, আচ্ছা, ভালো বন্ধু আমার। অনেক দিনের সম্পর্ক। তাহলে একটু লাইনে থাকলে ভালো হয়, আমাদের অতিথিদের কোনো। আমি লাইনে আছি, আপনারা যদি কোনো প্রশ্ন করতে হ্যাঁ চান হ্যাঁ আমি প্লিজ, উত্তর দেব। অতিথিদের কিছু প্রশ্ন থাকতে পারে, আমি অতিথিদেরকে বলছি একটু প্রশ্ন করার জন্য। সাবিনা, তুমি অবশ্যই। শুরু করো প্রশ্ন। আচ্ছা, আপনার ধন্যবাদ আপনার এই আগ্রহের জন্য। তো আমার কোশ্চেনটা ছিল যে ওর ভাই বোন সংখ্যা কত ফ্যামিলিতে? ওর, আমার ফ্রেন্ডের এক ছেলে এক মেয়ে। ও ছেলেটা বড়, ওর বোন ছোট, এবারে এসএসসি পাস করেছে। আচ্ছা, আর ওদের ফ্যামিলির এনভায়রনমেন্টটা কেমন, মানে বাবা মার সাথে সম্পর্কটা? ভালো মোটামুটি। আমার ফ্রেন্ড, আমি ওর নাম পরিচয় দিচ্ছি না, চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত ভালো পরিচিত এবং একজন উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা। তবে একটা জিনিস আমি আপনাকে একটু বলছি, যে ওদের মায়ের চেয়েও বাবার সঙ্গে বেশি সম্পর্ক ভালো। যদিও বাবা একটু রাগী প্রকৃতির, কিন্তু আমার ফ্রেন্ডটা অনেক সহজ সরল এবং ঠান্ডা মেজাজের। তারপরও আমার ফ্রেন্ড বলে যে ওদের সঙ্গে নাকি ওদের বাবার বন্ডিংসটা ভালো। আর আমার ফ্রেন্ডটা একটু সাংস্কৃতিক কর্মকাণ্ড টাণ্ড করে, তো একটু বাইরে টাইরে যায়, হয়তো বা এই জন্য হতে পারে, জানি না। কিন্তু কেন জানি ও বললো যে আমার চেয়ে আমার সন্তানের ওদের বাবার সঙ্গেই মানে কি বলবো বন্ডিংসটা ভালো। তো আপনি কি আর কিছু জানতে চাচ্ছেন? আচ্ছা, আর ওর এমনিতে কি একাডেমিক রেজাল্টটা যে চেঞ্জ করেছে ও ইংলিশ মিডিয়ামে আসার জন্য, ওর রেজাল্ট কেমন হচ্ছে এখন? ওর রেজাল্ট, ও এসএসসি তে গোল্ডেন A+ ছিল,
এবং ইন্টারমিডিয়েটে আপনার জিপিএ 5, ইন্টারমিডিয়েটেও জিপিএ 5। আর এখন যে ইংলিশ মিডিয়ামে এসেছে এটা এখন ইংলিশ মিডিয়ামে এখানে তো মাত্র ভর্তি হয়েছে ডেন্টালে, মানে বেসরকারি ডেন্টাল যেটা ম্যাডাম, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। ওখানে মাত্র ভর্তি হয়েছে, খুব বেশি দিন হয়নি। তো ওকে চেক আপ করার পরে ডক্টর সাহেবরা বলেছেন, মানে মানসিক ডাক্তার দেখিয়েছে কিনা ওটা আমি জিজ্ঞেস করতে পারিনি, মানে আমার জিজ্ঞেস করা উচিত ছিল। ডাক্তার সাহেবরা বলেছেন যে ওর হয়তো ওই পড়াশুনোতে একটা আচ্ছা, প্যানিক বা ফোবিয়া আসতে পারে। মানে এই কারণে এই সে বিষয়টা ভয় এমন পেয়েছে। না যে ও এইচএসসি থেকে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে এ লেভেলে গেছে তা না, আপনি ওই প্রাইভেট মেডিকেলের যে পড়ছে সেটাকেই বলছেন। হ্যাঁ, ম্যাডাম আপনি Okay, আপনি thank সঠিক you. ধরতে হ্যাঁ। পেরেছেন। একটু জানতে চাচ্ছিলাম যে ওর মানে পড়াশোনার মানে ও চাপটা বেশি বোধ করছে নাকি, মানে ওর কি প্যানিক অ্যাটাকের কিছু উপসর্গের কথা ডক্টর অলরেডি বলেছেন, ওরকম কোনো উপসর্গ কি দেখা দিয়েছে? উপসর্গগুলো একটু সেরকম বললে ভালো। উপসর্গ দেখা দিয়েছে কিনা জানি না, তবে একটা জিনিস তথ্য আপনাকে দিতে পারি, ও যখন এসএসসি পরীক্ষার্থী ছিল তখনও ও অসুস্থ হয়ে গিয়েছিল, ভয় পেত, বলেছে faint পরীক্ষা নিয়ে তার একটা faint। ভীতি। আচ্ছা, পরীক্ষা কাজ নিয়ে এক্সাম ফোবিয়া ছিল। হ্যাঁ, এক্সাম ফোবিয়া ছিল, কিন্তু এখন কি রকম মানে এরকম কোনো মানে ইয়ে কাজ করছে কিনা আপনি যেটা বলছেন ম্যাডাম, সেটা আমি জিজ্ঞেস করার সুযোগ পাইনি। আর এগুলো তো ওইভাবে যতই ক্লোজ বন্ধু হোক অনেক ক্ষেত্রে তো ওইভাবে জিজ্ঞেসটা একটু সবটুকু করাও বলে যায় না, না, হ্যাঁ। লজ্জারও ব্যাপার থাকে। সেটাই। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। হ্যাঁ, না আপনি যতটুকু জানেন সেটুকু শেয়ার করেছেন। আমাদের ডক্টর সাহেবও এখানে যে আপনার যদি কিছু জানার থাকে আপনি জিজ্ঞেস হ্যাঁ করতে পারেন। আমাদের যে মনোচিকিৎসক আছেন ওনার কিছু প্রশ্ন থাকতে পারে। আর ম্যাডাম, মেহতাব ম্যাডাম, আমি আপনাকে একটা ছোট করে কথা বলতে চাই, বলতে পারি বিনয়ের সঙ্গে? ওয়াই নট, প্লিজ। আমি কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী দর্শক, আমি গীতিকার এবং ছড়াকার, তো আমি আপনার খুবই ভক্ত। আমার কোনোদিন সুযোগ হবে কিনা আপনার একটা অটোগ্রাফ নেব, যদি কোনোদিনও আল্লাহ আমাকে সুযোগ দেয় আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করব, এটাই আমার কথা। ঠিক আছে, আমি এটা জানিয়ে দেব আমাদের এখানে যারা এই দায়িত্বে আছেন তাদেরকে জানিয়ে রাখবো, কেমন? অনেক ঠিক আছে, অনেক ভালো ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আমাদের আসসালামু দর্শকের সরি, আপনার কাছ থেকে কোনো মানে আপনাকে কিছু প্রশ্ন হয়তো করবেন ডাক্তার সাহেব। হ্যাঁ, অবশ্যই আমি হোল্ডে আছি, প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ, আপনি যে প্রসঙ্গটা তুললেন। যার সমস্যাগুলো হচ্ছে তার আগেও এটা হয়ে আসছে, তো সে ওটা কি ছিল পরীক্ষা ভীতি আর কি, পরীক্ষা ভীতি থেকে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এটা একটা অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে যেটার জন্য, কিন্তু এটা কি ও মনে করে, ও কি কখনো নিজে থেকে কোনো হেল্প চায়? না, সে ধরনের বিষয় তো আমি বলতে পারবো না। আমি যার বিষয়টা শুনেছি এবং আজকের সাবজেক্ট যেহেতু প্যানিক, আমার তাই জানার ইচ্ছা যে এই ধরনের অসুখগুলো যাদের হয় আর সমস্যা যাদের হয়, চিকিৎসা বিজ্ঞানে তাদের কোনো ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে কিনা, বা যেটার দ্বারা ভালো চিকিৎসা নিলে মানে একজন পেশেন্ট সুস্থ হয়ে যেতে পারবে কিনা, এটাই মূলত আমার জানতে। আচ্ছা, তো ম্যাডাম আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা ছেড়ে দেব দর্শক। ঠিক আছে, ছেড়ে দিন। হ্যাঁ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। এবং আমি একটু আমার দিক থেকে একটু অনুরোধ থাকবে যে যার কথা আমরা আলোচনা করছি তার বাবা মাও যদি একটু কানেক্ট করেন আমাদের এই প্রোগ্রামে, তাহলে তারা হয়তো আর একটু ডিটেল বলতে পারবেন আর কি, যদি ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি, যেখানে জোরাজোরি কিছু নেই। তো আমরা আলোচনা করি, আমার যতটুকু সময় আছে সাবরিনা যদি একটু। হ্যাঁ, আমি যেটা ওভারঅল প্যানিক বুঝেছো, হ্যাঁ, মানে আমি ওভারঅল প্যানিক অ্যাটাকের ইয়াটা সাইকোলজিস্ট প্রেক্ষাপট থেকে, একটা তো মেডিসিন প্লাস হচ্ছে আমরা যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, সো আমরা যদি সাইকোথেরাপিতে যাই তখন কিন্তু অনেক হিডেন ইস্যুগুলো বের হয়ে আসে। এটা তো সিমটম হচ্ছে যে আমি হঠাৎ ফেইন্ট হচ্ছি বা রিল্যাপস করছে, আগে ইস্যু ছিল, এবং আরেকটা কিন্তু কারণ বংশগত কারণেও হয়ে থাকে। যেমন আমার অনগোয়িং ক্লায়েন্ট একজন, ওনার প্যারেন্টস থেকে ওনার হচ্ছে প্যানিক অ্যাটাকটা, এবং উনি নিয়মিত মেডিকেশন সাইকোথেরাপিতে বেশ কিছুদিন বলতে কয়েক বছর ভালো ছিলেন। সো রিসেন্টলি হজে যাওয়ার পরে তার ওই যে ভয় যে আমি হারাই যাব কিনা, একা ছেলে মেয়ে আলাদা, ওনার ছেলে হাজবেন্ড, ওখান থেকেই কিন্তু ওনার আবার ওই জিনিসটা হয়েছে। হ্যাঁ, এবং যে
টেকনিকগুলো ওই মুহূর্তে আমরা যেগুলো করাই যে সে ওটা করে কিছুটা ওইখানেই ভালো থাকতে পেরেছিল, উনি আর কি ম্যানেজমেন্ট, ইমোশনাল ম্যানেজমেন্টটা করতে পেরেছেন। তা আসার পরে আরও কিছু তার যে স্ট্রেসগুলো, ফ্যামিলির স্ট্রেসগুলো সব মিলে সে আবার মানে কি তার মেডিকেশন ডোজটা বাড়িয়ে দিতে হয়েছিল এবং আবার সেশন সে কন্টিনিউ করছে। সো আমি ইন জেনারেল প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে আমরা যেটা করি যে যেটা আত্মমমতা বোধ চর্চা, এইটা যদি আমি করি, হোয়াট এভার আমার অতীতে যা ঘটেছে বা কোনো ট্রমা ইস্যু হতেই পারে, আমরা সবাই কিছু না কিছু, জীবন মানেই যুদ্ধ মধ্যে দিয়ে যাই। সো আমরা যদি একটু মনে রাখি যে 3টা স্টেপে, ফার্স্ট স্টেপটা যে মনোযোগিতা, যে এটা বিভিন্নভাবে হতে পারে, যেমন খুব কমন হচ্ছে যে 5 সেন্সে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে 5টা জিনিস আমি কি কি দেখতে পাচ্ছি, কি শুনতে পাচ্ছি, 4টা কি জিনিস শুনতে পাচ্ছি, এবং 3টা জিনিস আমি টাচ করা, যেমন এখানে গরম মগটা আছে, কফির মগটা ধরলাম, এটা টাচ করলাম ওই মুহূর্তে। যেমন ওই ক্লায়েন্টটা হচ্ছে তার জুতো খুলে ফ্লোরের উপরে পাটা রেখেছে, ওইটা করা। এই 5 4 3 2 1। এবং আমি কি তুমি যখন 3টা বলেছো আর 2টো বলে ফেলো। হ্যাঁ, আর 2টো, 4th নাম্বারটা হচ্ছে স্বাদ, কোনো কিছু আমি ওই মুহূর্তে একটু, হ্যাঁ, পানি খেলাম, পানিরও একটা স্বাদ আছে। এভাবে 5টা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে জিনিসটা, এটা। আর যেটা একদম আপনি সাথে সাথে, 5টা বলো। চোখ দেখা, কান দিয়ে, হ্যাঁ, ভিজুয়ালি আমি 5টা জিনিস দেখছি, 4টা জিনিস শুনছি, কি কি শব্দ এখানে, মানে 5টা সেন্স দিয়ে যা যা আমরা ওই সময় অনুভব করতে পারি সবগুলো করা। এবং আমার যে অনুভূতিটা হচ্ছে যে এই মুহূর্তে আমি কেমন অনুভব করছি, কোথায়, শরীরে কোথায় অনুভব করছি, যে বুক ধরপড় করছে। আর যেটা হচ্ছে আমরা একটা ভুল করে ফেলি কি, যে হাইপার ভেন্টিলেশন মানে হচ্ছে যে আমার মানে ওই সময় প্যানিক অ্যাটাকের জন্য মানে ছোট শ্বাস কিন্তু দ্রুত, ওটা না করে যে ডিপ ব্রিদিং, ওটা করা, যেটা হচ্ছে আমরা হাইপার ভেন্টিলেশন বা দ্রুত শ্বাসের জন্য যেটা হয় যে আমাদের ফুসফুসে অক্সিজেন বেড়ে যাচ্ছে এবং ইয়ারটা কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে। কিন্তু ডিপ ব্রিদিংয়ের জন্য আবার ওইটা ব্যালেন্সটা হয়। এই জন্য আমার ডিপ ব্রিদিং, এবং যেটা হচ্ছে নাভিতে হাত বা আমার পেটে হাত দিয়ে আমি যদি এমনি করে 5 গুনতে থাকি, নিঃশ্বাস নিব কিছুক্ষণ ধরে রেখে আবার ছাড়া, মানে আমার পেট ওঠানামা করছে কিনা সেটা খেয়াল করা, এটা একটা কমনিয়া। কিন্তু এটার সাথে আমি যেটা অ্যাড করতে চাই নতুন একটা জিনিস, যে পজিটিভ অ্যাফার্মেশন, বা আমি আমাকে কি মমতা দিয়ে কি কি কথা বলতে পারি, যে এই মুহূর্তটি কষ্টের, মানসিক চাপের, আমি আমার নিজের সাথে থাকতে পারি, আমি ধৈর্য ধারণ করতে পারি, শান্ত হতে পারি, শক্তিশালী হতে পারি, এবং এটা টেম্পোরারি, মানে সাময়িক একটা সমস্যা, এটা কেটে যাবে। ওইটা যে আমি তো আমরা হচ্ছে ওই সময় ওটা মনে করতে পারি না দেখেই আরও সিরিয়াস বিষয়টা হয়ে যাচ্ছে। সো যখন আমরা ইতিবাচক কথাগুলো বলবো, কারণ আমি যখন নেতিবাচক বলছি আমার মস্তিষ্কে নেগেটিভ কানেকশন, নিউরন কানেকশনগুলো অ্যাড হয়ে যাচ্ছে। সো আমি পজিটিভভাবে নতুন করে কি করতে পারি, আমি যদি পজিটিভ অ্যাফার্মেশনগুলো ওই মুহূর্তে বলি। আবার আমি পার্সোনালি যেটা করি, যে EMDR এর বাটারফ্লাই হাগটা করে, যে আই এম ক্যাপেবল, আই ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন, সো আমার লেফট সাইড অ্যান্ড রাইট সাইড ব্রেনটা কুল হয়। সো তাহলে এই 3টা স্টেপ যদি আমরা ফলো করি, যে প্রথমে মনোযোগিতা কি হচ্ছে বা আমি এখানে 5 সেন্স, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা, সেকেন্ড স্টেপে আমি একটু ব্রিদিং এক্সারসাইজ, বা মানে নিজেকে একটু সময় দেওয়া, যেমন কচ্ছপ কি করে একটু বিপদে পড়লে যে শেলে একটু ঢুকে পড়ে সময় দেয়, হ্যাঁ, একটু ডুব দেওয়া, নিজের ভিতরে ডুব দেওয়া, একটু পানি খেতে পারি সাথে সাথে, বা কেউ শাওয়ার নেওয়া, মানে যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, আমি আবার একটু টাইম দিয়ে যাতে নিজেকে আবার মানসিক শক্তিটা ফিরিয়ে নিয়ে আসতে পারি। তাহলে এভাবে যদি এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে থাকি, তখন দেখা যাবে যে আমি এটা ওই ইয়াটা যখন সিগন্যালটা আসছে, আমি তখন নিজেকে ম্যানেজ করে চলতে পারি। এবং আদার্স যে ফ্যাক্টরগুলো আছে, আমি এজন্যই জিজ্ঞাসা করছিলাম যে ফ্যামিলি ফ্যাক্টর বা এগুলো আদার্স কিছু জিনিস, এবং পড়ালেখার চাপ, এটা যখন আমি একটু ব্রেনকে দিই যে এটা আমি
বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম এটা কঠিন, বা আমি যখন নিজেই দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমি নিজেই এটা ভ্যালিডেশন দিচ্ছি যে হ্যাঁ আমার তো এটা হবে হবে, এটা না বলে আমি পজিটিভলি যেটা করা ওই দিকে যদি মনোযোগ দিই, যে আমি একটু টাইম ম্যানেজ করে এবং কোন জিনিসটা আমার ল্যাকিংস আছে সেই জায়গাটায় সময় দেওয়া, স্ক্রিন টাইমটা একটু কমাই দিয়ে, বা কিভাবে আমি ওই জায়গাটা ইমপ্রুভ করতে পারি, রাদার দ্যান আমি যদি ফোকাস শুধু ওইটাই বলি যে হ্যাঁ আমার তো এটা হবেই, আমি তো ইংলিশ মিডিয়ামে এসেছি। আর কিন্তু অনেকেই আছে, তাই না, আমরা দেখবো যে অনেকেই আবার ইংলিশ বলে, আমরাও তো বাংলা মিডিয়ামে পড়ে হঠাৎ করে ইংলিশে যে করছি। সো নিজের প্রতি একটু যত্নটা নেওয়াটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সাবরিনা। আমরা আরো শুনবো পরে, আমাদের বিরতির সময় হয়ে গেছে। আচ্ছা। আমরা ছোট্ট একটা বিরতিতে তো যাই, আমরা ঘুরে আসবো। সুপ্রিয় দর্শক, আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমরা বরাবরের মতন ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরে আসবো সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেই বিষয়ের উপরই একজন দর্শক বন্ধু কল করেছিলেন, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক কি এবং প্যানিক অ্যাটাক হলে আমাদের কি কি ধরনের উপসর্গ হয় এবং সেই সাথে আসলে কিভাবে চিকিৎসা আমরা পাই সেটা নিয়েও কিছুটা আলোচনা চলে এসছে, কিছুটা আরও আলোচনা হবে আশা করছি। তো আমি যাচ্ছি আমার অতিথিদের কাছে আরেকবার। তো আপনি, তোমার কি আর কিছু অ্যাড করার আছে নাকি উনি আরো কিছু বলবেন? আরেকটু অ্যাড করতে চাই যে ওই লাস্ট যে ফোন আসলো দর্শকের থেকে, যে আমাদের কিন্তু ওর ঘুমের জায়গাটাও, যে ঘুমের প্রবলেমের জন্য এটাও একটা কারণ প্যানিক অ্যাটাকে। ও ঘুমাতে পারছে না? না, আমি বলছি যে যদি ঘুমের জায়গাটা খেয়াল করা, যে স্লিপিং সাইকেল এবং ক্যাফেইন বেশি নেওয়া হচ্ছে কিনা, ক্যাফেইন, নিকোটিন বা অ্যালকোহল, এগুলোর কারণেও আমাদের একটা প্যানিক অ্যাটাকের থাকে, সম্ভাবনাটা থাকে শারীরিক উপসর্গের। মানে তার মানে ওই ঘুমানোর বেশ কিছুক্ষণ আগে পর্যন্ত এই ধরনের কোনো যাতে সে গ্রহণ না করে সেটা খেয়াল করতে হবে আর কি। ডক্টর আতিক, আপনি যদি আরেকটু অ্যাড করেন বা এই দর্শকের ফোনের ব্যাপারেও যদি। আসলে আমরা তো মানে যার সমস্যা হচ্ছে ওর সাথে সরাসরি কথা বলতে পারিনি। সাধারণত আমরা প্রোগ্রামে যেটা করি যে সরাসরি কথা বলার সুযোগ থাকে অথবা তার ফ্যামিলির নিয়ারেস্ট লোকের কাছ থেকে শুনি। তারপরে যেটুকু বোঝা যাচ্ছে এটা আমাদের মোরাললেস অনেক স্টুডেন্টেরই এটা হয়। বিশেষ করে ও যখন প্রথম দিকের মানে ভয় পেত পরীক্ষার সময়, তো সেটা দেখা যাচ্ছে যে তার পারফরমেন্স অ্যাংজাইটি ছিল, যে পরীক্ষা কি করবে না করবে এটা নিয়ে একটা ভয়। পরবর্তীতে যখন সে ভাষা পরিবর্তন হয়ে গেল, এখন সে মানে ডেন্টাল পড়তে আসলো, ইংলিশে পড়তেছে, যেটা আগে সে কখনো পড়ে নাই, সেখান থেকে ধরে নিচ্ছে যে এটা থেকে তার একটা ভয় তৈরি হচ্ছে বা মানে। তো অ্যাকচুয়ালি আমরা প্যানিক অ্যাটাক এবং অ্যাংজাইটি অ্যাটাক দুইটা ডিফারেন্ট জিনিস। এখানে যেটা মনে হচ্ছে একটু মানে অ্যাংজাইটি অ্যাটাকটাই হচ্ছে একটু, আপনি যদি দুটো পার্থক্যটা একটু বুঝিয়ে বলেন। পার্থক্যটা হচ্ছে প্যানিক অ্যাটাকটা খুব শার্প এবং খুব দ্রুত হয়, 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে হয়ে যায় ঘটনাটা। যেটা হয় যে আমাদের যে দুশ্চিন্তা এবং তীব্র মাত্রার ভয়, আতঙ্ক, সেই সাথে আমাদের যে শারীরিক পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো চলে আসে বা সেই লক্ষণগুলো চলে আসে। যেমন বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, এই যে গলার মধ্যে মনে হয় আতঙ্কের সাথে আমরা আতঙ্কিত বোধ করলেই যে শারীরিক কষ্টগুলো ফিল করি, সেটাই মূলত প্যানিক অ্যাটাকের বৈশিষ্ট্য। আর ভয় পেলে আমাদের মধ্যে যেটা হয়, যেটা অ্যাংজাইটি অ্যাটাক, ওইটার চেয়ে একটু মৃদু কিন্তু দীর্ঘমেয়াদী এবং একটা মানে ফবিয়া কাজ করে, দূরে সরে থাকতে চাই, ওটা থেকে এড়িয়ে চলার চেষ্টা থাকে। তো এই বিষয়গুলো থাকে। তো যখন আমরা এই প্রবলেমগুলো পাই তখন আমরা দুইটা বিষয় আমাদের দরকার হয়। যেমন খুব সামান্য মাত্রায় কিছু এনজিওলাইটিক ওষুধ আমরা দেই, প্রেসক্রাইব করি, সাধারণত অ্যান্টিডিপ্রেসেন্ট প্রেসক্রাইব করা হয়। আর এর সাইড বাই সাইড যেটা আপা বললেন যে আমরা যে বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করি, বিশেষ করে সবগুলোই কিন্তু আসলে রিল্যাক্সেশন পদ্ধতি বা শিথিলায়ন পদ্ধতি। যেমন উনি যেটা বলছেন, যেটা মাইন্ডফুলনেস টেকনিক 5 4 3 2 1, এটা আমরা ফোন নাম্বারের মতো মনে রাখি যে এই কয়টা কাজ আমাকে করতে হবে। আমাদের যে 5টা সেন্স তাকে একটু ব্যস্ত রাখা। তো ফলে যেটা হয় যে আমরা একটু ডিস্ট্রাক্ট হয়ে যাই। আমি যখন আমার সেন্সগুলোকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিচ্ছি, আমি 5টা জিনিস দেখতেছি, 4টা জিনিস ধরতেছি, 3টা সাউন্ড শোনার চেষ্টা করতেছি 3টা জায়গা থেকে,
তখন দেখা যায় কি যে আমার মনোযোগটা ওখানে থাকতেছে না, আমি যেই মুহূর্তে ভয় পাচ্ছিলাম যে বিষয়টাই সেটা আমি থাকতেছি না। আমি একটা মানে আর একটু শর্টকাট টেকনিক করি, কারণ দেখা যাচ্ছে যে 5 4 3 2 1 করতে গেলেও যেটুকু ইয়ে লাগে তার চেয়ে মানে এখন অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, আমাকে অনেক রোগীরা বলে স্যার এখন কি করবো। তো আমি বলি যে আপনি আশেপাশে সবুজ জিনিস দেখতে থাকেন। তো তখন সে সবুজ জিনিসগুলো খুঁজে বের করতে থাকে, তো বলে যে স্যার এটা করলে আমার এটা কমে যায়। তো অ্যাকচুয়ালি যেটা হয় যে তার ডিস্ট্রাকশনটা হচ্ছে, আমি তার ভিজুয়াল ডিস্ট্রাকশনটা করে দিচ্ছি, এবং সে ওইটা করার ফলে তার ওই মুহূর্তে যে আমার এখন কি হবে, আমি কি মারা যাব, এই চিন্তাগুলো তখন অনেকটা মৃদু হয়ে যায় এবং সে ওইটা থেকে বের হয়ে আসে। কারণ সময়টা তো খুব কম, 1 থেকে 1.5 মিনিটই এই ঘটনাটা ঘটে। তো এরপর যখন আবার রিল্যাক্সেশন হয়, আরও কিছু টেকনিক আছে, যেমন ব্রিদিং এক্সারসাইজ যেটা আমরা করতে দেই, ডিপ ব্রিদিং, তারপর আছে শবাসন, যে একদম হাত পা ছড়ায় শুয়ে থাকবে, কিছুক্ষণ রিল্যাক্স হয়ে পড়ে থাকবে। তো এই পদ্ধতিগুলো ভালোই কাজ করে। এর পাশাপাশি যেটা হয় যে এই যাদের সমস্যা, অ্যাংজাইটির যাদের সমস্যা, তাদের অনেক দেখা যায় সামাজিক ভীতিও থাকে, সোশ্যাল অ্যাংজাইটিও থাকে, কে কি বললো, মানে কি বললো। তো এর পাশাপাশি মানে সোশ্যাল থেরাপির যে বিষয়টা, এটাও অনেক সময় দিতে হয় যে পেশেন্টকে, যে তার এই সামাজিক ভীতি আছে কিনা। কারণ ওই পরিবেশগুলোতে গেলেই সে দেখা যাচ্ছে তার এই অ্যাটাকটা হচ্ছে। যে একটা লেকচার ডেলিভারি করবে, ডায়াসে গেলে তার সমস্যা হচ্ছে, বন্ধুরা মানে ডাক দিলে তার সমস্যা হচ্ছে। তো ওই জায়গাগুলোতেও দেখা যাচ্ছে তার অনেকটা প্যানিক অ্যাটাকের মতো বা অ্যাংজাইটি অ্যাটাকের মতো ঘটনা ঘটে। তো এই থেরাপি প্লাস ওষুধ, এই দুইটাই আর কি এই রোগীর জন্য প্রযোজ্য। শুধু ওষুধেও যেমন এই রোগী ভালো হবে না, আবার শুধু থেরাপি দিতে গেলেও কোনো কোনো সময় সমস্যা হবে। আর স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই যেটা বললাম যে কিছু শারীরিক রোগেরও কিন্তু অ্যাংজাইটি লক্ষণ থাকে। যেমন অনেক সময় রক্ত স্বল্পতাও দেখা যাচ্ছে যে এই ধরনের অ্যাংজাইটি অ্যাটাক হয়, হার্টের সমস্যার শুরুতে অ্যাটাক হয়। তো ওই চেক আপগুলোও দরকার। চেক আপ করে যখন দেখা যাচ্ছে যে না, এটা পুরোপুরি মানসিক কারণে হচ্ছে, দেন রুগীও কিছুটা কনভিন্স থাকে যে হ্যাঁ, এটা সেও ততক্ষণ ওই জার্নিটা সেও করে, জার্নিটা করার পর সে বুঝতে পারে যে না, আমার শারীরিক লক্ষণগুলো তো চেক করা হয়েছে। এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের চিকিৎসকদের কাছ থেকে একটা ভুল মেসেজ পায়, বিশেষ করে আমাদের সাইকেট্রিরা, অন্য মানে আজকে এই অন এয়ার আমি অন্য চিকিৎসকদের বলবো যে তারা বলে আপনার রিপোর্টে কিছু নাই। একে তো সে বুক ধরপড় করে শ্বাসকষ্টের জন্য সে আসলো ডাক্তারের কিন্তু কাছে, পরীক্ষা নিরীক্ষা করে কিছু পাচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করে তো কিছু পাবে না, কারণ সেটা তো অ্যাংজাইটির জন্য হচ্ছে। হ্যাঁ। কিন্তু এই কথাটা না বলে যদি বলে আপনার রিপোর্টে কিছু পাওয়া যায় না, মানে টেনশনের রোগীকে আরো এক ধাপ টেনশনে পৌঁছায় দেওয়া, যে সে তখন বলে তাহলে আমার হইলোটা কি, হ্যাঁ, তাহলে আমার এমন লাগে কেন, আমি এমন লাগে কেন, আমার মাথা ঘুরাচ্ছে, আমার দম আটকে আসতেছে, ডাক্তারও টেস্ট করে বলে কিছু পাওয়া যায় না, তখন তার গন্তব্য থাকে ইন্ডিয়াতে চলে যাওয়া। তো এটা যদি আমরা প্রতিরোধ করতে হয়, আমাদেরকে বলতে হবে যে আমি আসলে এই জিনিস খুঁজছিলাম, আপনার এক্সরেতে আমি এটা দেখছি যে বুকে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনার স্ট্রেতো দিয়ে দেখলাম যে আপনার বুক ধরপড় করে কি কারণে, হার্টের কোনো অসুবিধা আছে কিনা, এই টেস্টগুলো ইসিজি করলাম, একটা ইকো করলাম, আপনার হার্ট ভালো আছে, এই কথাটা না বলে বলে কিছু নাই। এই কিছু নাই মানে তো আরো ভয়ের ব্যাপার, যে আমি এত টাকা খরচ করলাম, বুক ধরপড় করলো, আমার শ্বাসকষ্ট হলো, তারপর ডাক্তার টেস্ট করতে দিল, সেগুলোও করলাম, করে কিছু পেলাম না, তাহলে আমার কি হবে। তো আমরা তো অ্যাংজাইটিকে আরো উস্কে দিচ্ছি। সেটাই। আমার মনে হয় যে সবাই যদি এইটা বলে যে আমি আসলে এই জিনিস চেক করছি এবং এই জিনিস আপনি ভালো আছেন, এখন এই ব্যাপারে আপনার সমস্যা থাকতে পারে, তো তখন কিন্তু পেশেন্টরা কনভিন্স হয় এবং সহজেই বুঝতে পারে। সেটাই। আমার একজনের কথা খুব মনে পড়ছে এখন আপনার কথা আমাদের ফোন আছে, আচ্ছা ফোন আছে, তাহলে আমি পরে শেয়ার করি, ফোনটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমি ফরিদপুর থেকে বলছি। আমি 2 সপ্তাহ আগে ফোন করেছিলাম, এরপর আমার কথা বলা হয়নি। ও হ্যাঁ, ওই যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, জি সেটা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। তো আমার ছেলে 12 বছর বয়সে। একটু যদি আরেকটু বেশি মানে আরেকটু জোরে কি শুনতে পারি? শোনা আমার যাচ্ছে? ছেলে, হ্যাঁ হ্যাঁ, এখন আমার ছেলে পরিষ্কার। 12 বছর বয়সে সে 6 উঠে। 6 উঠার পরে সে প্রথম সাময়িক পরীক্ষা ভালোই দেয়, দ্বিতীয় সাময়িক পরীক্ষা যখন হয় তখন সে দিতে পারে না। মানে সে বমি করতেছে, খুব অস্থির হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, সে মানে দিনে দিনে শুকায় যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না যে ওর কি হয়েছে। 3 মাস পরে যখন তার সিরিয়াস অবস্থা হয়ে যায়, মুমূর্ষ অবস্থা হয়ে যায়, তখন সে নিজেই বলে যে আম্মু, আমি টিভিতে ভূতের ছবি দেখেছিলাম আহত, ওটা দেখার পরে আমি একটু ভয় পেয়েছি। কারণ আমি যে বাসায় ছিলাম সেই বাসাটা বিশাল একটা বারান্দা ছিল, এক পাশে বাড়িওয়ালা থাকতো, আরেক পাশে আমি থাকতাম। তাদের 2টা ছেলের বউ, খুবই সুন্দর, অল্প বয়সে। মানে ভূতে যখন খুব ভালো হতো চেহারাটা, তখন ওই
মেয়েদের মতো চেহারা, সুন্দর চেহারা হতো। তো ওরাও খুব সেজে গুজে জানলা দিয়ে আমাকে ডাকে, জানতি আমরা সেজেছি, আসেন একটু দেখেন। কিন্তু আমি বাসায় ছিলাম না, ছেলে একা বসে বসে ওই আহত দেখতেছিল। তখন সে আতঙ্ক ভয় পেয়ে ওই যে যায়। আহাত একটা হতো আহাত যে জি ইন্ডিয়ান জি, ইন্ডিয়ান একসময় একটা আহত খুব serial। সারাক্ষণ অ্যাড হতো ম্যাডাম, আহাতে গোপাল ভাঁড় সারাক্ষণ একটা চ্যানেলে সারাক্ষণ মানে অ্যাড হতো, অ্যাড দিত আচ্ছা আচ্ছা শোনি ওই আর কি। অ্যাডটা আসতো যে আহাত অমুক সময় হবে। জি জি জি। আর ও সেগুলো- তখন হচ্ছিল, ও দেখছিল, কিন্তু আমি তো বাসায় ছিলাম না, আমি আমার হ্যাঁ, ছোট হ্যাঁ। মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম বাসার নিচে। হুম তো তখন ভয় পেয়েছে, আমাকে বলে নাই, ওরা এসে জানলা দিয়ে ডাক দিচ্ছে আর ও ওটা দেখতেছে, এরকম সেজে গুজে ও ভয় পেয়ে গেছে। হুম 3 মাস পরে যখন ও বললো, তখন তো মনে করেন যে ওর খুব অবস্থা খারাপ, হঠাৎ করে সেন্সলেস হয়ে যেত। সেন্সলেস হয়ে যাওয়ার পরে ওরে আমাদের পার্শ্ববর্তী একজন শিশু বিশেষজ্ঞ আছেন, তাকে নিয়ে দেখানোর পরে সে ওষুধ দেয়। তারপর 3টা বছর তার ট্রিটমেন্টই চলে। 3 বছর পরে যখন তার সিরিয়াস অবস্থা হয়ে যায়, তখন সে আর ট্রিটমেন্টটা ছেড়ে দিয়ে আমাদেরকে ফরিদপুর একজন ব্রেনের ডাক্তার ফরিদ আহমেদকে দিল। তার কাছে গেলাম, তার কাছে যাওয়ার পর অনেক ওষুধ খাওয়ানোর পরে আর উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এরকম করে একটার পর একটা ম্যাডাম 11টা ডাক্তার আমি দেখিয়েছি, কিন্তু আহা। ওর কোনো ইমপ্রুভ আমি কিন্তু ওর দেখিনি। উপসর্গ কমছে না। না, কোনো উপসর্গ না, ও দিনে দিনে ও খারাপই হয়ে যাচ্ছে, ওর কোনো উন্নত আমি দেখতে পাচ্ছি। এখন আমি কি করব? 19 বছর চলছে তার। এখন সে মানে নিজে হাতে খেতে পারে না, চলাফেরা সে একা কিছুই করতে পারে না। একা কিছু করতে পারে না? না, কি ও এখন কি আমার করে? কিছু সমস্যা পড়াশোনা? আছে, আমার পারিবারিক কিছু সমস্যা আছে। আমার আচ্ছা, হাজবেন্ডের সাথে আমার তেমন একটা মানে মিল নাই, অমিলে আমাদের বেশি হয়। এখন সে এক সাইডে থাকে, আমি এক সাইডে, আমার বাচ্চাকে নিয়ে ওপারে ভাড়া থাকি। উপরে ভাড়া থাকে মানে জি একই বাড়িতে না দুজন? না, একই বাড়িতে না, দুজন। সে থাকে তার বাবা মার ওখানে, আমি থাকি আলাদা। আর কতদিন ধরে এটা? এটা আমি গ্রামের বাড়িতে 2 বছর ছিলাম, ওখানে যে দেখে আমাদের মিল হচ্ছে না, অমিল হচ্ছে, শেষে আজকে আমি 3-4 মাস ধরে আমি নিজেই এখন প্রাইভেট পড়াচ্ছি। পরে আমি এখানে চলে আসছি, আমি নিজেই ভাড়া দিয়ে এখানে থাকি বাচ্চা কাচ্চাদের নিয়ে। ওর বাবা খরচ দেয়, সপ্তাহে আসে, এসে টাকা পয়সা কিছু দিয়ে যায়, তা দিয়ে আমাদের সংসার চলে। কতদিন ধরে এই বন্দোবস্ত চলছে? আমাদের বিয়ের পর থেকে অমিল, বিয়ের বয়স 23 বছর, আচ্ছা, কিন্তু তারপর থেকে এখন মানে আমরা ডিভাইডেড হয়ে গেছি। ও এক সাইড থাকে, আমি এক সাইড থাকি। মানে ও তো বড় সন্তান না, যার কথা শুনছি, 19 বছর বয়স। খুব ব্রেন ছিল ওর, খুব ভালো মেধা ছিল ওর, হ্যাঁ। জীবনে বৈজ্ঞানিক হওয়ার ইচ্ছা ছিল। আহা, ওকে কি এই অশান্তিগুলো দেখতে হয়েছে ছোটবেলা থেকে? বুঝতে পারছি না ম্যাডাম। ওকে কি অশান্তিগুলো ছোটবেলা থেকে দেখতে হয়েছে? না, ও ছোটবেলায় খুব চুপচাপ, খুব সভ্য না শান্ত, না, ও খুব কি ভদ্র দেখতে ছিল। হয়েছে নাকি? হয় না যে বাবা মার মধ্যে যে একটা হ্যাঁ মতবিরোধ, হ্যাঁ হ্যাঁ, ও সেটা এই ওকে ছোটবেলা থেকে দেখে আসছে। সেটাই। একটু কি মানে উত্তেজনা হয়ে যেত কথাবার্তার মধ্যে, একটু না, না, না। কথা কাটাকাটি? কি ধরনের অশান্তি হতো? আমাদের মনে করেন বেশি প্রবলেমটা হচ্ছে আপনার মানে সংসার টানাটানি, এই পরিস্থিতি আর কি বেশি হতো। আচ্ছা, টাকা এছাড়া পয়সা আমাদের নিয়ে? হতো না কখনো ঝগড়া, সংসার টানাটানি, সংসার চালাতে পারতো না, এই নিয়ে আমাদের বেশি ভেজাল হয়। সেটা নিয়ে কি একটু মানে উচ্চ স্বরে কথাবার্তা বলা? হ্যাঁ 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 ম্যাডাম, খুবই উচ্চ স্বরে। বাবা খুবই রাগী, কথা বলতে গেলে সে মানে বিপরীত দিকে চলে যায়, তাকে রাগ থামানো যায় না, সে মানে খুবই তোলপাড় করে। কখনো কি গায়ে হাত তোলার ব্যাপারটাও ঘটেছে? হ্যাঁ ম্যাডাম, অনেকবার ঘটেছে। এবং এই বাচ্চাটা অনেক কিছু প্রত্যক্ষ করেছে, তাই তো? জি জি জি, হ্যাঁ, ও বলে যে তোমরা তো ঝগড়া করেছো আম্মু, এটাও আমার সাথে জড়িত। সেটাই, মানে ওর নিজের কোনো মানে দোষ না থাকা সত্ত্বেও ওকে ভুগতে হচ্ছে আর কি, মানে ডেফিনেটলি জি, জি, সবাই কষ্ট জি। পাচ্ছে। ওর ছোট বোনটা কতটুকু? ও 13 বছর, ক্লাস 6-এ পড়ে ও। আচ্ছা, ও কি ঠিক আছে সব দিক থেকে? হ্যাঁ, ও ঠিকঠাক আছে ম্যাডাম, ও ঠিক আছে, কিন্তু এখন আমার এই বড় ছেলেটা খুবই উত্তেজিত হয়ে যায়, ওর সাথে কথাই বলা যায় না। ও মনে করেন যে আমাকে অনেকবার আমার গায়ে হাতও তুলছে, মানে কোনো কিছু সে সহ্য করতে পারে না। যখন যেটা চাইবে তখন তাকে সেটাই দিতে হবে। এই মুহূর্তে আমি যে 500 টাকা খাবো, 500 টাকাই তাকে খাওয়াতে হবে, এটা দিতে হবে, সেটাই দিতে হবে। বড়জন ছেলে না?
জি মানে যার ওর কথা ছেলে। আমরা শুনছি ওর ছেলে। জি আচ্ছা, আর দুজনের বয়সের পার্থক্য কত? 7 বছর। ওর দুই ভাই বোনের সম্পর্কটা এখন কেমন? না, ও বোনকে সহ্য করতে পারে না। বোনটা হওয়ার পরে মনে হয় যে ও একটু মানে ভাবতেছিল যে আমার আদরটা কমে গেছে, ও কেন আসলো। ও এখনো বলে যে আম্মু ও কেন আসে, ওকে দিয়ে দাও, ওরা আব্বুর কাছে দিয়ে দাও। ও, মানে ওর ভেতরে একটা খুব ফাঁকা জায়গা তৈরি হয়েছে আর কি, শূন্যতা বোধ করে ভেতরে। জি জি। হ্যাঁ, তো ও এখন আমাকে মাঝে মাঝে বলে যে আমাকে টাচ মোবাইল কিনে দাও, আমি একা একা কি করবো আম্মু, আমাকে একটা মোবাইল কিনে দাও, আমাকে স্কুলে দাও। কিন্তু স্কুলে তো আর সে যেতে পারতেছে না, সে 5-এ বৃত্তি পেয়েছে, 6 থেকে তো এই অবস্থা। তারপরে তাকে 8-এ পরীক্ষা দেওয়া হয়েছে করোনার সময়। একটা যে পয়েন্ট ছিল সেই পয়েন্টের উপরে সে পাশ করে গেছে এক রাতে পড়ে। এরপর 9-এর থেকে তার জীবনের আবার সেই পরিস্থিতি শুরু হয়ে গেছে। সেটাই। সে মাঝে ভালো হয়ে গেছিল। কিন্তু ওর তো ডাক্তারও, অনেকজন ডাক্তার ওকে দেখেছেন সোফার, তাই না? হ্যাঁ জি ম্যাডাম। মানে অনেক হয়রানি করতে হয়েছে, কিন্তু ওর রোগটা ঠিকমতো ধরতে পারেনি আর কি। সেটাই। শেষে আমি দেখিয়েছি আপনাকে বিশ্বাস, আবুল হাসান। ঠিক আছে, আমরা ডাক্তারের নামগুলো না বলি, আমরা মিডিয়াতে কথা বলছি তো। জি। সো এখন কোন বিশেষজ্ঞ দেখছেন ওকে? না, এখন এই যে আবুল স্যারের ওষুধটাই ট্রিটমেন্টটা এখন চলতেছে আমাদের। না, আমরা বিশেষজ্ঞ, কিসের বিশেষজ্ঞ সেটা একটু শুনতে পারলে ভালো হতো। যার ওষুধ এখন খাচ্ছে। হ্যাঁ, সাইকোলজিস্ট ডাক্তার। সাইকিয়াট্রিস্ট হবে। আর সাইকোলজিস্ট, আমরা তো সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্ট, আমরা তো ওষুধ দেই না কখনো। তার মানে সাইকিয়াট্রিস্ট দেখছে ওকে কোনো, তাই তো? সাইকিয়াট্রিস্ট নাকি দেখো তো? সাইকিয়াট্রিস্ট হচ্ছে মনোচিকিৎসক যারা, আমাদের এখন একজন ডাক্তার সাহেব আছেন এখানে, মনোরোগ বিশেষজ্ঞ যারা, তারা ওষুধ দেন। ওনার ওষুধ এখন খাচ্ছে বাচ্চাটা, তাই তো? কিন্তু কোনো সাইকোথেরাপির সাহায্য নেওয়া হয়নি সোফার? না ম্যাডাম, কখনোই নেওয়া হয়নি। ওকে। আর আরেকটা কথা হচ্ছে যে ও কয়েকদিন আগে হঠাৎ করে বলতেছে কি অবস্থা খারাপ হয়ে গেছে, ওর আবার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস হসপিটালে নিয়ে গেলাম 23.4। তো ওখান থেকে ওষুধ পানি নিয়ে আবার রাত্রে অবস্থা খারাপ হয়ে গেল, আমি হসপিটালে নিয়ে ওকে অক্সিজেন দিলাম। তখন ও আমাকে বলতেছে কি আম্মু আমি না ভয় পেয়েছি। কি দেখে ভয় পেয়েছো তুমি আবার? যে আম্মু আমি দেখি ফ্যানের উপরে সাদা শাড়ি পরে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আমার খুব ভয় লাগতেছে, তুমি আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে একটু পানি পড়া তেল পড়া এনে দাও। আমি তৎক্ষণাৎ কি করবো, এখন ও যেহেতু এটা মানতেছে না, ও বলতেছে আমাকে তাড়াতাড়ি পানি পড়া তেল পড়া দেয়। তা আমাদের এখানে পাশে একটা মাদ্রাসা আছে, হুজুরের কাছে যেয়ে বললাম হুজুর একটু তেল পড়া পানি পড়া একটা কার্টুন পড়া দিল। ধীরে 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 মানে সে তার আস্তে আস্তে ভয়টা পুরোপুরি কাটে নাই, ভয় আসছে ভিতরে। ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের কাছে প্রশ্নটা তো এটাই যে কি করে ওকে সুস্থতাটাকে আরেকটু নিশ্চিত করা যায়, বা সুস্থ বা একটু ভালো কি করে হতে পারে, তাই তো প্রশ্ন? জি জি ম্যাডাম, আমি এখন কি করবো? একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে। সো দুইজনের প্রশ্ন সাবরিনা করবে আগে। আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি কি একটু বলবেন যে ওর কি আচরণগত সমস্যাগুলো হচ্ছে, বা ছোটবেলা থেকেই মানে সিচুয়েশন খারাপ বা এরকম বলছিলেন, তো একটু যদি উপসর্গগুলো বলতেন তাহলে আমাদের একটু অ্যাসেসমেন্ট। উপসর্গগুলো ম্যাডাম, ও বাইরে জিনিস বেশি খাবে, ঘরে ভাত খেতে চায় না, শুধু টাকা নিয়ে বাইরে যেতে বলে, বাইরে খাবার দিবে, আমাকে না দিলে ঘরে আমার সাথে ঝামেলা করে, অত্যাচার শুরু করে দেয়। ও যেটা বলবে সেটাই শুনতে হবে, যে এখন ঘর ঝাড়ু দিতে পারবে না, দিতেই পারবে না, তোমরা ফ্যান ছাড়তে পারবে না, ছাড়তেই পারবে না, আমাকে বাইরে খাবার দিতেই হবে, নিতেই হবে, না হলে তার মেজাজ চড়া হয়ে যায়, রাগ হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায়, যেদিকে যায় সে দৌড় দিয়ে চলে যায়, তার পিছু পিছু আমাকে দৌড়ায় চলে যেতে হয়। আচ্ছা, এমনি ওর বন্ধুদের সাথে মেশে? না, ওর ছোটবেলা থেকে একটু নীরব, কিন্তু ও কোনো বন্ধু কারোর সাথে আজও পর্যন্ত তার সেভাবে কোনো গল্প কিছুই না। তো এখন খালি শুয়ে থাকে, কটা খাবার দিতে হয়, যেটা বলে সেটাই দিতে হয়, এইভাবেই তা চলছে এখন। পড়ালেখা কি এখন করছে না তো? পড়ালেখা সেই যে 8 পাসটা করলো, 6 থেকে গ্যাপ গেল, তারপরে 8-এ করোনার মধ্যে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর 9-এ উঠলো। 9-এ উঠার পর ওর বাবার সাথে খুব ভেজাল হয়েছিল, বাবার মাথা ফাটায় ফেললো, এরপর থেকে সে আবার ওইরকম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ওর কি ওজনটা কি বেশি একটু, যেহেতু মানে খেলাধুলা? না না, ও একদম হালকা। হালকা, আচ্ছা। ওকে, ডাক্তার সাহেবের কিছু প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, আপনি বললেন যে ওর বাবার সাথে যখন ইয়ে হলো যে মাথা ফেটে গেল, তার আগে ভালো হয়েছিল। জি জি জি, সেই ভালোটা কি রকম? ও কি আবার ওর কাজকর্মে ফেরত আসছিল? ও আবার শুরু করতে পারছিল ওর পড়াশোনা?
ওর টিবি হয়েছিল। টিবি হওয়ার পরে ডাক্তার ঢাকা থেকে চিকিৎসা করানোর পরে ডাক্তার বলছিল যে ও প্রচুর খাবার খাবে, এত খাবার খাবে যে আপনারা দিয়েও ছাড়তে পারবেন না। যে ওষুধ আমরা দিচ্ছি ওকে তো ভালো করতে হবে, কিন্তু ওর খাওয়াটা ঠিক মতো চালাই যেতে হবে। কিন্তু সেদিন সত্যি কথা বলতে কি, আমি তো শহরের মেয়ে, আসলে আমি খড়ি তুলে রান্না করতে পারি না, আমি গ্যাস কিনে রান্না করি। তো এখানে গ্যাসটা শেষ হয়ে যাওয়ার পরে ওর বাবা আমার সাথে খুব ভেজাল করছিল, সে গ্যাস দিবে না। কিন্তু আমি তো খড়িতে রান্না করতে পারি না। এখন ওর প্রচন্ড ক্ষুধা, দুপুরে ওকে ডিম ভাজে ভাত দিচ্ছে, ওর পেট ভরেনি, সে সন্ধ্যার সময় নাস্তাও পায়নি। রাগ হয়ে ওর বাবা যখন আমার উপর টর্চারিং করতেছে, সে যে পিছন থেকে তার বাবাকে লাঠি দিয়ে, তার বাবা ঘোরার পরে মাথায় আঘাতটা লাগার পর 10টা সেলাই পড়ে ওখানে। ওখান থেকে তার আবার এই সমস্যাগুলি সৃষ্টি হয়ে আবার যায়, change সে হতে আগের শুরু মতো করে। হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রশ্ন আর নেই। তোমার প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য, এবং আজকেও সেদিন চেষ্টা করে আমরাও খুব মানে আমাদেরও মনে হচ্ছিল যে কথা বলা যাচ্ছে না। তো আজকে তো একটু শুনলাম, ভালো লাগছে যে আজকে কিছুটা শুনতে পারলাম। আমরা তো সবটুকু শুনতে পারি না, আরও অনেক কিছু বলার ছিল। তো আমাদের অতিথিরা নিশ্চয়ই আলোচনা করবেন, একটু আলোচনার সঙ্গে থাকলে ভালো হয়, ফোনটা ছেড়ে দিয়ে আলোচনাগুলো শুনলে ভালো হয়। আগে আপনি বলেন। ধন্যবাদ ম্যাডাম। উনি প্রশ্নটা করছে খুব ভালো প্রশ্ন, কারণ এই ধরনের সমস্যা অনেক রুগীরই হয়, এবং বিশেষ করে অ্যাংজাইটির যে রুগী যারা হয়, এবং এখানে দেখা যাচ্ছে যে ওর মানে যে কথাটা বলতেছিলেন যে অনেক হিডেন ব্যাপার থাকে, সেরকম কিন্তু ওর পারিবারিক ব্যাপারটা একটা হিডেন বিষয়, যে ওর একটা মনোকষ্টের জায়গা। সব কিছু মিলিয়ে ওর মধ্যে কিন্তু কিছু সিমটম দেখা দিচ্ছিল, শুধু হচ্ছিল ভমিটিং, খাওয়া দাওয়ারের হিডেন বাংলাটা কি বলবো আমরা? এরকম হিডেনের বাংলাটা কি বলবো? মানে লুকানো, যেগুলো লুকানো, ভেতরে লুকায়িত যে বিষয়টা সামনে যেমন আসছিল যে ওর পড়াশোনার ব্যাপার, কিন্তু পাশাপাশি আবার চলে আসলো ওর ফ্যামিলি ইস্যুটা, যেটা শুরুতেই মানুষ বলে না, তো একটু সময় পেলে এগুলো মানে বোঝা যায়, তো বা হিস্ট্রিটা আরো বারবার নিতে গেলে পাওয়া যায়। তো এই বিষয়গুলোই কিন্তু কন্ট্রিবিউট করতেছিল ওর লক্ষণগুলোতে, এবং এটা আমরা যদি বলি যে এটা হতে পারে, মানে আমাদের কয়েকটা ডায়াগনোসিসই চলে আসবে, যে একটা যেমন অ্যাংজাইটির সমস্যাও যেমন আছে, আবার কনভার্সন ডিসঅর্ডারও হতে পারে, কারণ তার ভমিটিং এর যে জায়গাটা, এবং সেটা ওয়েল অ্যাড্রেসড হয় নাই, বোঝা যাচ্ছে যে ট্রিটমেন্টে। এবং এরপরে যেটা হচ্ছে যে আমি মানে এর আগেও বলছিলাম যে আমাদের দুইটা বিষয় নজর দিতে হবে, শুধুমাত্র ওষুধ না এবং শুধুমাত্র মানে থেরাপি না, দুইটা মিলেই একটা ভালো ফলাফল পাওয়া যাবে। এই রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সেই জায়গাটা মিসিং হয়ে যাচ্ছে। তাকে ওষুধ দেওয়া হচ্ছিল, কিন্তু থেরাপি বা কাউন্সিলিং বা এই ধরনের কোনো সেশনের মধ্যে দিয়ে সে যায় নাই। তার ফলে কি হচ্ছে, তার এই বিষয়গুলোকে ওইভাবে নোটিস করা হয় নাই, তার স্ট্রেসটাকে ওইভাবে কমানো হয় নাই। শুধু ওষুধের উপর তো আসলে একটা পেশেন্ট পুরোপুরি ভালো থাকবে না। এবং পরবর্তীতে যেটা হচ্ছে যে তার পারিবারিক অশান্তি থেকে তার মধ্যে কিছু কন্ডাক্ট প্রবলেমও চলে আসছে, মানে আচরণগত কিছু বিষয় যেটা আসলে অ্যাংজাইটি রোগীদের থাকে না। তার মধ্যে আমরা কিছু উগ্র আচরণের মধ্যে অ্যাঙ্গার আর কি, রাগ কাজ, হ্যাঁ, অ্যাঙ্গার থেকে। তো সেটাও কিন্তু আসলে এই মানে আমাদের চিকিৎসার মধ্যেই চলে আসে, যে এই ধরনের পরিবর্তনগুলা, সেগুলোকে পরিবর্তন করার জন্য যে আমরা যে থেরাপিগুলো দেই, সেটা কিন্তু আসলে এই জায়গায় অনুপস্থিত, যে কারণে পেশেন্টের এটা পাওয়া যাচ্ছে। তবে ওর মানে যে কোনো জায়গা থেকেই শুরু করা যেতে পারে। মানে আমাদের এখন যে অবস্থা আছে, ওর তো অনেক কষ্ট আছে, সেইগুলোকে যদি কমিয়ে নিয়ে আসা যায়, ওর সাথে ভালো র্যাপও বিল্ড আপ করা যায়, তাহলে কিন্তু ও নিজেই কোঅপারেট করবে, কারণ ও তো এটা থেকে, এই যন্ত্রণা থেকে বের হতে চায়। সেই জায়গা থেকে বের হয়ে আস্তে আস্তে কিন্তু আবার ভালো একটু ডাক্তার সাহেব, আমি একটু মানে আমার একটা জায়গা যে কনসার্নের জায়গাটা, মানে এমনিতেই তো টাকা পয়সা নিয়ে বাবার সাথে যথেষ্ট যুদ্ধ হয়ে গেছে এই পর্যন্ত, চিকিৎসার খরচটাও কিন্তু যথেষ্ট, কারণ থেরাপি তো আবার মানে হয় না যেটা চলমান থাকতে হয়, থেরাপিস্টটা একটু সময় নিয়ে কথা শোনেন, তো সেই যে খরচটা জোগানো তো মানে আমি জানি না আসলে কতটুকু, মানে মা তো ভীষণই নিজেও ভেঙে পড়েছেন, বোঝা যাচ্ছে, তাই না? সেখানে চিকিৎসার কস্টটাও যদি মানে থেরাপির জন্য আবার আরেক ধরনের পদ্ধতির মধ্যে ঢোকা হবে, তো তো সেক্ষেত্রে আপনি কি কোনো এমন জায়গা বলতে পারেন কিনা যেখানে আর একটু কম কস্টে? যেমন একটা তো হচ্ছে যে আমরা মানে সবচেয়ে কম খরচের যে থেরাপিটা, সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে
মানে দুটো বিভাগ আছে, দুটো বিভাগই পাওয়া যাচ্ছে, 4 তলা এবং হ্যাঁ, 5 তলা কলা ভবনে। কলা ভবনে। আর একটা হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধুতেও যেটা হচ্ছে যে ওখানেও বঙ্গবন্ধু মানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ওখানেও কিন্তু সাইকোথেরাপির আছে। তো আমাদের ওখানে যেটা হয় যে মানে কম চার্জ 300 টাকা নেওয়া হয়, আর ঢাকা ভার্সিটিতে বোধহয় কোনো চার্জ ওরকম থাকে না। না, ঢাকা ভার্সিটিতে একটা চার্জ, ওখানেও চার্জ আছে। আচ্ছা, মানে এরকম একটা চার্জ, কিন্তু মানে প্রাইভেটে তো আসলে এর চেয়ে অনেক বেশি চার্জ দেয়া লাগে। আর প্লাস হচ্ছে রোগী থাকতেছে ফরিদপুরে, সেখান থেকে কিন্তু তার নিয়মিত আসা যাওয়ার যাওয়ার একটা খরচ খরচের আছে ব্যাপার তো। আছে। এখন ভালো কিছু করতে গেলে তো আসলে কিছু খরচ করতেই হবে, এটার কোনো সেটাই। বিকল্প নাই। আর এটা এইসব চিকিৎসা অনলাইনে খুব একটা না, এটা কাজ অনলাইনে হয় করে না, না। কারণ ওর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইমোশন আছে যেগুলো আমাদের অনলাইনে ধরা পড়ে না, আমরা বুঝতে পারি না, সেটাই, মিসিং হয়ে যায়। তাহলে একটু কঠিনই আর কি চিকিৎসা নেওয়াটা। হ্যাঁ, সাবরিনা। আমার কাছেও মনে হয়েছে যে ওর সাইকোথেরাপিটা খুবই দরকার, কারণ ওর ইন্ডিভিজুয়ালি যদি কাজ করা হয়, যেমন আসলে তো আমাদের ওই যে জিরো যে মানে একটা কনসেপশন থেকে একটা বাচ্চার নিড তৈরি হয়, ফিটাসেরও নিড তৈরি হয়। সেটাই। তো এটা প্রতিটা স্টেজে আমাদের ওই বয়স অনুযায়ী যে নিড, একটা ছোট বাচ্চা সেই সময় তার যে মায়ের মানে ওয়ার্ম কাডল নিডটা থাকে, যে মা জড়ায় ধরবে, সো তাকে টাচ, এগুলো তার সেই সময়ের নিড। তো প্রতিটা স্টেজে মায়ের ভয়েস, হ্যাঁ, মায়ের ভয়েস। সো এই চাহিদাগুলো যখন পূরণ হচ্ছে না, তখন আমার ব্রেনে একটা যে ওই সময় একটা এক ডিসকমফোর্টটা, মানে একটা খারাপ লাগা অনুভূতিটা তৈরি হলো, ওটা আনকনসিয়াসলি ব্রেনে ইনস্টল হয়ে যাচ্ছে, মস্তিষ্ক নিয়ে নিচ্ছে যে আই এম নট ফিলিং গুড। সো সেই অনুযায়ী নেতিবাচক অভিজ্ঞতা ফলে আমি কিছু নেতিবাচক ধারণাও নিজের মধ্যে চলে আসে, যে আই এম নট ইম্পর্টেন্ট, আমি আমি আই ডোন্ট ডিজার্ভ লাভ, আমি ভালোবাসা ডিজার্ভ করি না প্যারেন্টসের কাছে। ওগুলো দেখে দেখে ওর কিছু জিনিস নিজের সম্বন্ধে নেতিবাচক জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমরা ওর যে ইতিহাসটা, ওর কেস হিস্ট্রিটা শুনলাম, দারুণ মেধাবী ছাত্র ছিলেন। তো কিন্তু তার ওই সময় ফ্যামিলির এনভায়রনমেন্ট বা সব কিছু মিলায়ে তার যে জিনিসগুলো ফেস করতে হয়েছে, এবং বর্তমানে যে অ্যাগ্রেসিভ আচরণগুলো হচ্ছে, মানে খুবই সিরিয়াস পর্যায়ে, বাবাকে মারতে আহত হয়েছে। সো এই জায়গাগুলো ওর একটু অনেকগুলো তার আনমেট নিড রয়ে গেছে, যে চাহিদাগুলো অপূরণ রয়ে গেছে। সো কিন্তু আমরা এটাই হচ্ছে নিউরোসায়েন্সের যে গবেষণায়, যে হিউম্যান বিংয়ের এটাই প্লাস পয়েন্ট, যে আমি পাইনি দেখে যে এখন চেঞ্জ করতে পারবো না তা না। এখন সাইকোথেরাপি মেডিকেশনের ফলে আমি আবার আগের পর্যায়ে ফিরে যেতে পারবো। সেটাই। সো এবং তার বেসিক কিন্তু তার ভালো, সে মেধাবী, সে যদি এখন সব কিছু মিলে সাইকোথেরাপি এবং মা যথেষ্ট সাপোর্টিভ, তারও ধৈর্য ধারণ করে, এবং সে তার সাইকোথেরাপিতে যদি যায়, তখন বুঝতে যদি পারে কেন আমার রাগটা হচ্ছে, আমি অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ওই সময়টা কি করতে পারি। এবং এইটার ফলে, কারণ আমি যখন এক জিনিস বারবার করছি, ও অ্যাগ্রেসিভ আচরণে যেটা আক্রমণাত্মকভাবে যে আচরণটা করছে, ওইটা কিন্তু একবার সামহাও রিওয়ার্ড পেলে ওইটা তার অভ্যাস হয়ে গেছে। এখন নতুন করে আমি একটা নিউরোপ্লাস্টিসিটি তৈরি করা, এটা আমার প্রথমে কষ্ট হবে, কিন্তু সাইকোথেরাপিতে গেলে ও জিনিসগুলো বুঝবে যে আমার এইটা আমার অভ্যাস হয়ে গেছে, যে আমার মানে সবাই বলবে যে অমুক এই খারাপ ছেলে মারামারি করে। সো আমার এটা নতুন করে তৈরি করতে সাইকোথেরাপিস্ট আর সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের হেল্পে আমি এই জায়গাটা পৌঁছাবো। আমি এটার মানেই না যে আমার জীবন থেমে গেছে, আমি আর পারবো না। 19 বছর কিছু না হ্যাঁ, আসলে। সেটাই। সো ও যদি এই ইয়াগুলো কম্বাইন্ড মাল্টি মেথড অ্যাপ্রোচে ও ট্রিটমেন্টটা হয়, আমি মনে করি যে এটা থেকে বের হয়ে আসা সম্ভব। এখানে আমার মনে হচ্ছে যে মা এবং ছোট বোন যে তাদেরকেও ইনক্লুড করে থেরাপিটা যদি করা হয়, এজন্য ঢাকা ইউনিভার্সিটিতে যে আমাদের ডিপার্টমেন্টে ফ্যামিলি থেরাপি ক্লিনিক আছে, ওখানে করতে পারে, যোগাযোগ করতে পারে ফ্যামিলি কাউন্সেলিং এর জন্য। এবং অ্যাপ্লিকেশন করলে আমার মনে হয় ডিসকাউন্টও রাখা হয়। সেটাই, মানে অন্তত সপ্তাহে একটা না হোক, অন্তত মাসে 2টো সেশন বা মাসে একটা করেও যদি সেশন নেয়, মানে 2টো সেশন হলে ভালো হয়,
কিন্তু মনে হচ্ছে যে গোটা ফ্যামিলি কিন্তু মানে একটা সেটাই। ঝুঁকির মধ্যে আছে আর কি, তাই না? তো ফ্যামিলিকে ইনভলভ করে যদি চিকিৎসা করা হয়, ওকে তো একটা মেইন ফোকাসে রাখতে হবে, তাহলে আমার মনে হয় দের ইজ আ পসিবিলিটি আর কি, মানে অনেক- পসিবিলিটি দেখা অনেক যাচ্ছে। স্ট্রেস কমে যাবে যখন অনেক স্ট্রেসটা ফ্যামিলি একটা আমলার লাঘব নিচে হয়ে চলে যাবে। আসবে, তখন কিন্তু অনেক স্ট্রেস কমে যাবে এবং ফ্যামিলির মধ্যে যে একটা নিজস্ব যে বন্ধন সেটাকে যদি শক্তিশালী করা যায় একদম। সেটা কিন্তু ওদের জন্য পজিটিভ। ওদের রিলেশনশিপ গুলো যদি আরো এনহ্যান্স করা যায়। আমরা সেটা একটা ফোন family নিয়ে আসি, ভাবিতে করা সম্ভব। ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমার মেয়েকে নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি। আমার ছোট মেয়ে, আমার দুটো মেয়ে। হুম বড় মেয়েটা হচ্ছে একটু বন্দি টাইপের, আর ছোট মেয়েটা হচ্ছে মোটামুটি স্বাভাবিক, সে ক্লাস 4-এ পড়ে। কিন্তু ওর খুব জ্বর ছিল এবং সাথে হাতে পায়ে ব্যথাও ছিল। এরপর থেকে জ্বরটা কমার পর থেকে আমি দেখতে পাচ্ছি ও প্রচুর মনমরা হয়ে বাসায় বসে থাকে। আচ্ছা। মানে একদম কিছুই ভালো লাগে না তার। খেতে বললে খেতে ভালো লাগছে না, কোথাও বেড়াতে যেতে সে সবসময় চাইতো, সেখানেও সে যেতে চায় না এখন। ওর পছন্দের সব খাবারগুলো এনে দিলেও বলে যে আমার কিছুই ভালো লাগে না। তো আমি এক সময় ওর বোনকে দেখার জন্য পরামর্শ দিয়েছিলাম, বলছিলাম তো আমি যখন থাকবো না তুমি তখন তোমার বড় বোনটাকে একটু দেখতে হবে, যেহেতু আমি না থাকলে ওকে দেখার আর কেউ নেই। তো সেটা নিয়ে সে টেনশন করতো, সাথে মোবাইল দেখতো, বোনের মোবাইল দেখতো। আমি না থাকলে, আমি একটি স্কুলে জব করি, তো আমি না থাকলে মোবাইল দেখতো বোনে, স্কুলে যখন যেত না। তারপর এখন নাকি তার মোবাইল দেখতেও ভালো লাগে না। আর বড় বোনটা যদি মোবাইল দেখে সে অস্থির হয়ে পড়ে, বুকের মধ্যে কাঁপুনির সৃষ্টি হয় এবং তার হাত পা নাকি কাঁপতে শুরু করে। এখন একা থাকলে তার বিভিন্ন চিন্তা আসতেছে, সে মানে অশান্তি বোধ করতেছে। তো আমি চিন্তা করলাম কি করব, আমি এখন বুঝতেছি না, তার পরীক্ষাও চলছে। তো আমি বলি কি আপনাদের যদি একটু পরামর্শ পাই। ওর বয়সটা কত এখন? বয়স এখন তার 12 বছর চলছে। 12 বছর। আর বড় বোনের বয়স? 13 বছর চলছে। মানে বড় বোনের বয়স 13? হ্যাঁ হ্যাঁ, ওরা খুব পিঠে দুই বোন। জি, ওরা পিটাপিটি দু বোন। তাহলে ওকে যে বলা হলো, তো এখনো অনেক ছোট, তো ওকে বলা হলো যে আমি না থাকলে তোমার বড় বোনের দায়িত্ব নিতে হবে। ওর বাবা আছেন না? ওর বাবা আছেন। তাহলে এই কথাটা ওকে বলার কোনো কারণ ছিল কি? মানে ওকে যে আমরা, হ্যাঁ, ওকে বলার কারণ ছিল যে আমি যেহেতু জব করি, আমি বাসায় থাকি না। তো ওর বাবা ও বিভিন্ন কাজে বিজি থাকে, তো সেজন্য আমি মানে মানে বাবা তো কাজ করবেনই, কিন্তু উনি কি বাসায় সময় মতো ফিরেন কিনা, বাচ্চাদের সাথে সময় দেন কিনা, ওটা একটু জানতে চাচ্ছিলাম। সময় মতো বাসায় ফিরেন, কিন্তু বাচ্চাদের যে আলাদা একটা সময় দিতে হবে, ওদের সাথে যে একটু খেলতে হবে, ওগুলো সে করে না। আচ্ছা। আর আমিও স্কুল থেকে ফিরতে 4টা 4:30 বেজে যায়, বিভিন্ন কাজকর্ম থাকে, আবার ওদের হোমওয়ার্ক গুলো আমাকে রেডি করে দিতে হয়। সেই আচ্ছা, জন্য মানে বাবা এসব কাজে খুব একটা হেল্প করেন না? সে ওই সমস্ত কাজে, বাচ্চাদের হোমওয়ার্ক রেডি করে দেওয়া, ওদের সাথে খেলা, ওই সমস্ত কাজে সে একটু মানে সংক্ষিপ্ত হতে চায় না আর কি। আচ্ছা আচ্ছা। এমনি দুজনের বোঝাপড়াটা কেমন দেখছে বাচ্চারা, বাবা মার বোঝাপড়াটা? আমাদের বোঝাপড়া, হ্যাঁ, এক সময় কয়েক বছর আগে একটু মানসিক সমস্যায় ভুগেছিল, হয়তো ভীষণ সে যে কোনো বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করতো। মানে হাজবেন্ড মানসিক কোনো অসুবিধায় ভুগছিলেন? উনি ওর মা মারা যাওয়ার পর একটু মানে অন্যরকম হয়ে গিয়েছিলেন। আচ্ছা। আমাকে বেশ কিছুদিন সবসময় বাসায় অশান্তি লেগে থাকতো, ঝগড়াঝাটি লেগেই থাকতো, মানে বাচ্চারা এগুলো সইতে পারতো না, আমি বুঝতে পারতাম, আমি চেষ্টা করতাম না করার জন্য, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হতো, ঝগড়া না করে পারতাম না আর কি। সেটাই, সেগুলো বাচ্চাদের দেখতে হয়েছে আর কি। হ্যাঁ, দেখতে হয়েছে। তো এক সময় বাবাকে তারা একদম দেখতে পারতো না, বলতো বাবা না থাকলে ভালো হবে। আবার যদি না আসতো আর কি, দেরি করে আসতো, ওরা দুবোনই অস্থির হয়ে যেত, আব্বু আসছে না কেন, আব্বু আসছে না কেন। ওরা আসলে তারপর আবার শান্তি পেত। বাবাকে দরজা খুলে দাও, আমি রাগ করে অনেক সময় দরজা খুলে দিতে চাইতাম না, কিন্তু আমার মেয়ে চুপি চুপি গিয়ে দরজা খুলে দিত। আচ্ছা। এই বড় মেয়েটা? ছোট মেয়েটা। ছোটটা। আচ্ছা।
হ্যাঁ, ও বড় মেয়েটা তখন দরজা খুলতে পারতো না, তো ও এখন একটু- পারে বড় মেয়েটা? এখন দরজা খুলতে পারে এখন। আচ্ছা, অনেক কিছুই পারে আল্লাহর রহমতে, তবে ওর ইপিলিপসির সমস্যা আছে ওকে। আর বুদ্ধি প্রতিবন্ধী। আমি স্যার মিজানুর রহমান স্যারের কাছে চিকিৎসাধীন আছে ও। ওর কত আইকিউটা কত জানা গেছে? আমি ঠিক কথা বলতে পারবো না, ওটা পরীক্ষা করতে করেন নাই মনে হয়। আচ্ছা, আইকিউটা জানতে পারলে বোঝা যেত যে কতটুকু প্রতিবন্ধিতা আছে ওর মধ্যে। হ্যাঁ, আচ্ছা, ওটার জন্য কি স্পেশাল পরীক্ষা আছে? আমি আইকিউ টেস্ট করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেও যে দুটো বিভাগ আছে না, ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড এডুকেশনাল কাউন্সিলিং সাইকোলজি, ওই দুটো জায়গাতে আইকিউ টেস্ট হয়। হ্যাঁ, তো একটা 4 তলা, একটা 5 তলা, একটা ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, একটা হচ্ছে এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ। ওখানে আইকিউ টেস্টের ব্যবস্থা আছে। এছাড়াও বাংলাদেশ মেডিকেল কলেজে মেডিকেল ইউনিভার্সিটির মনোরোগ বিদ্যা বিভাগ এবং না, ওই যে উপরে একটা ইপনাতে গেলেও ওখানেও কিন্তু এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে মানে তাদের অসুবিধাগুলো টেস্ট করে বোঝার চেষ্টা হয়। এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আছে কি বলে শাহবাগে, ওখানে ব্লক ইতে দোতলায় এটা ইপনা বলে একটা অর্গানাইজেশন আছে। ওখানে কিন্তু সার্বক্ষণিকভাবে চিকিৎসা মানে ওদের টেস্টগুলো করা হচ্ছে। কেমন, এই টেস্টটা করে নিলে ভালো হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ও কতটুকু পিছিয়ে আছে। কেমন, ওরা হয়তো আরো কিছু মানে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে পারে, যেটা সবার জন্য একটু সুবিধা হবে বাচ্চাগুলোকে হ্যান্ডেল করতে গিয়ে। আমার মেয়েটা আসলে মুখে অনেক কিছু বলতে পারে, আমি ওকে লিখাতে পারি না। আমার সবচেয়ে কষ্ট হচ্ছে আমার হাতে অনেক ছোট ছোট বাচ্চারা। আমি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে আছি। আমরা কম্পেয়ার না করি কেমন, অন্যরা পারছে, ওকে দিয়ে পারাচ্ছি না, এটা আমি পারছি না, আমার ব্যর্থতা। না, তাহলে নিজেকে ব্যর্থ ভাবলে তো আমাদের মধ্যে আবার ডিপ্রেশন চলে আসে, তাই না? আমরা নিজেকে ব্যর্থ না ভাবি, আমরা চেষ্টা করে যাচ্ছি। কেমন, ওই চেষ্টাটাকে নিজের চেষ্টাটাকেও নিজেরা অ্যাপ্রিসিয়েট করতে পারলে আমাদের মনটা একটু ভালো থাকে। একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। সাবরিনা, আপনি ছোট মেয়ের বিষয়টা একটু যদি আবার বলেন যে আপনার প্রশ্নটা কি আমাদের কাছে, ছোট মেয়ের ইদানিংকালে কি উপসর্গ? ওর গত মাসে প্রচুর জ্বর আর হাড়ে ব্যথা ছিল। এর পরবর্তী পর্যায়ে ওকে দেখতে পাচ্ছি আমি, যেহেতু সেই অসুস্থ ছিল স্কুলে আমি নিয়ে যাইনি। তারপর দেখি বাসার মধ্যে সে থাকতো, আসার পর দেখি কিছুদিন পর মানে জ্বর কমছে, কিন্তু সে মুড অফ হয়ে গেছে। কারোর সাথে তেমন একটা কথা বলতে চাচ্ছে না, হাসে না তেমন। যে মেয়ে লাফালাফি করে থাকে সে আর লাফাচ্ছে না, কিন্তু তো কথা বলে না। মোবাইল দেখতো, সেই মোবাইলও এখন দেখে না। তো অন্যরকম হয়ে গেছে, যেটা আমার কাছে মানে ওর কাছে বই পাচ্ছি আমি, কোনো কি সমস্যা ওর হলো সেটা তো আমি আর বুঝতে পারছি না। এমনি পড়ালেখা করছে, অন্য পড়ালেখা বা ওর দৈনন্দিন কাজকর্মে কোনো কি অন্যরকম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আগামীকাল ম্যাথ, কিন্তু ওর ম্যাথের সিলেবাস গুলো শেষ করেছি। আজকে দেখতেছি সেগুলো তেমন ঠিক মতো করতে পারতেছে না, ভুলে গেছে। তারপর মানে ও কবিতার ক্লাসে যায়, তারপরে স্পোকেন ইংলিশে যায়, ক্লাসে এগুলোতে যায় স্কুলের পর। আমি পড়াই ওকে, স্কুলের পড়াগুলো হোমওয়ার্ক গুলো আমি রেডি করে দিই, আর এর বাইরে এই কাজ দুটো করে আর কি। তারপর এখন দেখি তার থেকে কবিতার ক্লাসেও যাইতে ইচ্ছে হয় না বলে, আবার ইংলিশ। আপনি কি একটু এক্সপ্লোর করে জিজ্ঞাসা করেছেন যে কি কারণে ওর যেতে ইচ্ছা করছে না? ভালো লাগছে না, ওর ভালো লাগছে না। ওর মাইমুনাকে নিয়ে টেনশন। মাইমুনা মানে আমার বড় মেয়েটাকে নিয়ে টেনশন। মোবাইলে নাকি তারা দুই বোনের কি দেখেছে আমি তো জানি না, আর সেটাও বলে। আবার বলে যে মাইমুনা এমন কিছু জিনিস দেখছো যেগুলো আমি মানে মাইমুনার খারাপ হবে, মাইমুনা এরকম হবে, ওই টাইপেরও কথা বলে মাঝে মধ্যে। আচ্ছা, ওকে, কোন একটা সাইটে হয়তো ঢুকেছে আর কি। ধন্যবাদ। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ও এই যে মন খারাপ করে আছে, ভালো লাগতেছে না, এটা কতদিন? প্রায় 10-12 দিনের উপর হয়ে গেছে এটা। 10-12 দিন, 2 সপ্তাহ তো হয় না, তাই না? জি, 2 সপ্তাহ হয় নাই। আচ্ছা, তো ঠিক আছে, আমরা কথা বলতে পারি ম্যাডাম, আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর দুটো বাচ্চা নিয়ে খুব একটা পেরেশানির মধ্যে থাকতে হচ্ছে, আমাদের সবার সহমর্মিতা থাকলো। কেমন, আমাদের ফোন করার জন্য আবারও অনেক ধন্যবাদ। হ্যাঁ, সাবরিনা।
দর্শককে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি যখন উনি বলছিলেন আসলেই আমি ওনার ধৈর্য এবং এই যে সে টিচিং শিক্ষকতা করছেন এবং তার মধ্যে আমার মনে হলো যে একটু সে সোশ্যাল একটা প্রেশার, যে ওই বড় মেয়েটা যেহেতু বুদ্ধি প্রতিবন্ধী, আমার ছোট মেয়েটার থেকে ভালো কিছু আশা করা থেকে এবং সেটা হয় কিন্তু। হ্যাঁ, এবং ওনার মধ্যে আমার মনে হলো যে একটু কি বি পারফেক্ট ড্রাইভ থাকতে পারে, যে উনি যেহেতু শিক্ষকতা করেন, পড়াচ্ছেন, মানে খুব পারফেক্টলিও করতে পারছে কিনা। আবার 10-12 দিনটাতেই মানে উনি যখন বলছে ও কথা বলে, আমার মনে হচ্ছে যে ওনার একটু ফোকাসটা ছোট মেয়ের প্রতি, ওই যে একটা ভয়ের থেকে যে আমার বড় মেয়ে একে দিয়ে তো আমার ভালো কিছু করতে, কেন মন মরা, ওই জায়গাটাও যদি একটু দেখা যে আবার ছোট জনকে কিন্তু মানে এক্সট্রা ক্লাস করাচ্ছে হ্যাঁ, ম্যাথসের হ্যাঁ, জন্য, ওগুলো স্পোকেন বলতেছে, ইংলিশের হ্যাঁ, জন্য, এটা মানে সেটাই। স্কুলের পরে আবার সেই ক্লাসগুলো করছে। ওই জায়গাটাতে যে ওর কি বেশি প্রেসার পড়ছে কিনা, এবং তার বয়স কিন্তু 12 বছর। 12 বছরে অ্যাডোলেসেন্টে যে আমাদের ডেভেলপমেন্টাল এরিয়াগুলা যদি আমরা দেখি, সব জায়গাতে ওখানে হরমোনাল চেঞ্জের জন্য কিন্তু পরিবর্তনগুলো আসে। যেমন তখন ফ্যামিলি থেকে ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব ক্লোজ হয়ে যায়, এবং হরমোনাল চেঞ্জের জন্য অনেক কিছু দেখার যে একটা আগ্রহও তৈরি হয়। সেই জায়গাটা ওকে একটু টাইম দেওয়া, এবং ওকে আমরা যদি প্রথম থেকে একটু যেটা সেক্স এডুকেশন আমরা একদমই বাংলাদেশে সাধারণত দিই না, এবং যে শারীরিক পরিবর্তনগুলো কি কি পরিবর্তন হতে পারে সেগুলোও বলা, এবং হলেও যে এই মাসের একটা সময় যে মেয়েদের পিরিয়ডের জন্য হরমোনাল পরিবর্তনের জন্য আমার ওই সময় কিন্তু কিছু ভালো লাগার একটা ডিপ্রেশনের ইয়াটা অটোমেটিক হয়। এই জায়গাগুলো যদি ওকে বলা যে হ্যাঁ এই সময় ইটস ওকে, মাঝে মধ্যে আমাদের এরকম হতে পারে, হ্যাঁ সব সময় আমরা তো রোবট না যে সব সময় আমার ভালো থাকতে হবে, স্ট্রাগল না করে ওটা যেটা হচ্ছে যে ইটস ওকে মেনে নিয়ে। এবং যখন আমি বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনে আর কি কাউন্সিলর হিসেবে কাজ করতাম, তখন ওই প্যারেন্টসদের সাথে আমি যে অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপির যে এক্সারসাইজটা, ওটা ভীষণভাবে কাজে লাগতো। মানে ওনারা যে অ্যাকসেপ্ট করতেই মানে মেনে নেওয়াটা যে আমার আল্লাহ কেন আমার একটা ডিসেবল বাচ্চা হলো, বা ওই জায়গাটা ওটা যখন আমি অ্যাকসেপ্ট করে নিয়ে যে এটা আমার পার্ট অফ লাইফ, আমার লাইফে এটা ঘটে গেছে, যে আমরা শুধু ফিউচারে চলে যাই যে কে নিয়ে কি করব, বা পাস্টে যাচ্ছি যে আমার কোনো ভুল ছিল কিনা, এবং একে আরেকজনকে দোষারোপ ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও, এবং নিজেকে অনেক সময় ফেইলিয়ার ভাবতে থাকে যে আমি জি। বোধহয় ফেল করে যাচ্ছি, এরকম একটা এক্স্যাক্টলি, দুশ্চিন্তা কাজ করে, এবং thought কাজ ও করে। ছোটটাকে ওই যে মায়ের যে একটা কথাতে বলো না, ওর উপরে কিন্তু আলটিমেট একটা দায়িত্ব, বড় বোনের দায়িত্ব দিয়ে দেওয়া। ওর কিন্তু একটা সংসারে যে মা অফিসে যাচ্ছে, আমাকে বোনকে দেখতে হবে, এবং আরেকটা জিনিস ও যেটা বললো যে ভিডিও মানে মোবাইলে, হ্যাঁ দেখেছে, এবং ও বড় বোনকে নিয়েও টেনশন করছে। সবকিছু মিলায় ওর ভেতরে একটা কিছু হচ্ছে, সেইটাতে এগুলোর মধ্যে এখন যেটা আমি বলবো যে মায়ের জায়গাটা হবে যে এমন একটা জায়গা তৈরি করা যে এটা বিচার না করে, যে শিক্ষকদের যে বৈশিষ্ট্যগুলো সাধারণত হয় যে ভুল রাইট একটু আমরা করা হয়ে যায়, সো ওর যাতে এমন একটা জায়গা তৈরি হওয়া মায়ের, যে তুমি ভালো খারাপ সবকিছু আমার সাথে শেয়ার করতে পারো, মানে একটা স্পেস, যে জায়গায় তুমি একটা সেফ স্পেস, মায়ের কোল বা মায়ের হাগ, যে ওনার মা যদি একটু ওকে জড়িয়ে ধরে যে আচ্ছা তোমার মুখে কিছু বলতে হবে না, তুমি একটু আমার কাছে শুয়ে থাকো জড়ায় ধরি, ওইটা আপনি একটু এই কিছুদিন সাথে ওর থাকেন, দেখেন যে এই সিমটমগুলো কতটুকু পর্যায়ে যাচ্ছে, ও পড়ালেখা থেকে কি সরে আসছে, বা অন্য কিছু একদমই হচ্ছে নাকি সাময়িকভাবে এই ঘটনাটা ঘটেছে। এরপরেও যদি কিছু হয় তখন সাইকোথেরাপির ইয়াটা নিতে পারে। সেটাই, যেটা তুমি জড়িয়ে ধরার কথা বললে আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে বন্ডিং হরমোনটা যে সিক্রেশন হয় ব্রেন থেকে, অক্সিটোসিন, এটা কিন্তু আমাদেরকে অনেক ভালো থাকতে সাহায্য করে। ডক্টর ম্যাডাম, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা হিস্ট্রি উনি বলছেন যে মেয়েটার জ্বর হয়েছিল, এবং মানে জয়েন্ট পেইনের কথা বলছে, যেটা ইন্ডিকেট করে যে তার এই জ্বরটা ভাইরাল জ্বর ছিল, এবং ভাইরাল জ্বরের পর পোস্ট ভাইরাল ডিপ্রেশন হয়। যদিও তার 14 দিন সম্পন্ন হয় নাই, যার জন্য আমরা
মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতার রোগী বলতে পারবো না, তবে বিষণ্ণতার লক্ষণগুলো চলে আসছে। যেমন তার মন খারাপ থাকে, ভালো লাগে না, তার মনোযোগ দিতে পারে না, এই বিষয়গুলো চলে আসছে। তো সেটা মাথায় রাখা এক। দুই হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের শরীর যখন অসুস্থ থাকে, শরীর যখন দুর্বল থাকে, তখন আমরা শরীরকে দিয়ে কোনো কাজ করাতে পারি না, এটা আমরা কিন্তু সহজেই বুঝি। কিন্তু মন যখন অসুস্থ হয় তখন কিন্তু মনও কিন্তু কোনো কাজ করতে পারে না, সেই জায়গাটা আমরা বুঝতে চাই না। তো মেয়েটা এই জন্য ম্যাথ পারতেছে না, কারণ যেহেতু তার মনটাই অসুস্থ, মন বিষণ্ণতায় মানে ভরে গেছে। তো বিষণ্ণতাটা চলে গেলে সে আবার এটা হবে, যেহেতু মানে এই ভাইরাল ইনফেকশনের পর হয়েছে, তো ধরা যেতে পারে যে এখানে কিছু বায়োলজিক্যাল ব্যাপার আছে যেটার কারণে এটা হয়েছে। পাশাপাশি মনোসামাজিক যে বিষয়গুলো আপনারা দুজন বললেন, সেই বিষয়টাও এখানে আছে, মানে একটার সাথে সম্পর্কিত। যেমন তার ভাইরাল ইনফেকশন এটা প্রিসিপিটেট করছে বা এটার মাধ্যমেই তার ডিপ্রেশনটা দেখা দিল, কিন্তু এই ডিপ্রেশনের সাথে আরও পেপারওয়েট চাপানোর মতো যদি বলি, ওর যে বড় বোন যার কথা বলা হলো যে ওর একটু ডিসএবিলিটি আছে, ওর যে ওজনটা ওর উপরে দেওয়া, পাশাপাশি পড়াশোনার জন্য এবং ওকে এখনই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যে আমি মারা গেলে ওকে তোমার দেখতে হবে, সেটাই। এবং পড়াশোনার পাশাপাশি যে ও মানে ওই যে ওর ব্যালেন্সটা ওকে দিয়ে পেতে চাচ্ছে, যেটা আপা বললেন যে মানে একজন খারাপ, ঠিক আছে, ওকে অনেক ভালো করতে হবে, এবং সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে উনি নিজে বলতেছেন যে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আসলে ব্যর্থতা কিছু না, উনি চেষ্টা করছেন, ও চেষ্টা করতেছে, পারবে, এইভাবে কিন্তু দেখা হচ্ছে না, বরং একটা মানে ডিমান্ড তৈরি হচ্ছে যেই জায়গাটা একটা থেকে মানসিক চাপ কিন্তু মানসিক চাপ তৈরি হচ্ছে। তো সেটাও কিন্তু ওর বিষণ্ণতার উপরে আরো বেশি চাপ দিতেছে, কারণ একটা দুর্বল ঘোড়াকে যদি চাবুক পেটা করা হয় সে কিন্তু বসে পড়বে, আর সবল ঘোড়াকে চাবুক পেটা করলে সে দৌড়াবে। তো এটা মনে রাখতে হবে। এখন ওর বিষণ্ণতা, এখন যদি ওকে আরো এই মানে এই তুলনাগুলো করা হয়, সেটা কিন্তু ওর শক্তিটাকে আরো আরো মানে ক্ষতিগ্রস্ত করবে, ওর হতাশাবোধটাকে আরো বেশি জাগিয়ে তুলবে। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে একটু যদি উনি খেয়াল করেন এবং যদি এই বিষণ্ণতা আর একটু দীর্ঘমেয়াদী হয়, তাহলে অবশ্যই তাকে বিষণ্ণতা বিরোধী যে ওষুধ সেটা চিকিৎসকের মাধ্যমে খাওয়াতে হবে, পাশাপাশি কাউন্সিলিং, সাইকোথেরাপি এই বিষয়গুলোর মধ্যেও আসতে হবে। মানে মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্পটা তার লাগবে আর কি এই মুহূর্তে। এবং আমার মনে হয় আমি বারবার ওই ফ্যামিলি থেরাপির দিকে চলে যাই, কারণ বাবা একদমই ইনভলভ না মনে না, হচ্ছে। এখানে আছে ফ্যামিলি সমস্যা তো আছে। তো সেটা আসলে তো আমরা তো ফ্যামিলি থেরাপিটা একটা অ্যাডভান্স টেকনিক, আগে এই বেসিক কাজগুলো করার পর মানে ফ্যামিলি না, ফ্যামিলি থেরাপি বলতে আমি বলছি না যে একদম অ্যাডভান্স ফ্যামিলি থেরাপি করতে হবে, মানে ফ্যামিলিকে নিয়ে বসা খুব জরুরি। হ্যাঁ, সেটা জরুরি। এবং সেই জায়গাটা কিন্তু যে মানে যে এই যে ডিস্ট্রিবিউশনটা, যে দায়িত্বের ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু বাবাও করতে পারে, এবং এটা কিন্তু ফ্যামিলি থেরাপি আলোচনার মধ্যে আসলে এটা কিন্তু খুব সহজভাবেই চলে আসবে। সময় শেষ, সবাই সবার দায়িত্বটা বুঝতে পারবে। আমরা সময় শেষ, 2 মিনিট আছে। সাবরিনা, যদি তুমি 1-2 লাইনে আজকে টপিকটা নিয়ে বলার সুযোগ পাওনি মনে হয়। বলেছি, তুমি বলেছো, হ্যাঁ কিছুটা বলেছো, তাহলে আর মানে হয়তো আমাদের আর বাড়তি কিছু কথার আর দরকার নেই। ডু ইউ লাইক টু মানে ক্লোজ উইথ আ সেন্টেন্স অর সামথিং, কোনো একটা সেন্টেন্স বলতে চাও আজকের? হ্যাঁ, যেটা হচ্ছে যে প্যানিক অ্যাটাকটা ওই আমরা যদি মাথায় রাখি যে এটা অতিক্রম করে গিয়েছে, এখন আমি ভালো আছি, বর্তমানে আমি ভালো আছি, মানে সবসময় যদি আমরা ভবিষ্যতে চলে যাই যে আমি মরে যাচ্ছি, মরে যাব, গাড়িতে উঠলে মরে যাব, হয় ভবিষ্যতে চলে যাই বা আমি অতীতে চলে যাচ্ছি, আমি এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্র্যাকটিসগুলো যদি করি রেগুলারলি করলে, হ্যাঁ, আমি প্রেজেন্টে থাকবো, মানে মনোযোগ যখন আমার এখানে আসছে যে আচ্ছা আমি চিন্তা করছি, মানে ব্রেনটাকে বর্তমানে প্রশিক্ষণ দেওয়া। আমরা শেষ করি। দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষ করতে হবে এখন। আর আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু রেখেছি যে সোশ্যাল মিডিয়া যে আমরা অতিরিক্ত ব্যবহার করছি, মানে বিশেষ করে কি বলে ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমরা করে যাচ্ছি সারাক্ষণ। তো এটা যখন আমরা অতিরিক্ত ব্যবহার করছি, সেটার কোনো নেতিবাচক প্রভাব আমাদের মানসিক স্বাস্থ্যে পড়ছে কিনা, যদি পড়ে সেটা কি ধরনের আমাদের ইয়েটা পড়ছে, এটার একটা
ইম্প্যাক্ট পড়ছে মানসিক স্বাস্থ্যের উপরে, সেটা আমরা কি বুঝতে পারছি কিনা বা সেটা নিয়ে কি করা যেতে পারে সে বিষয় নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। এবং সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।